Bangladesh FM. হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য শো। আমি আরজে রাজু আছি আপনাদের সাথে। আচ্ছা, কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি আমাদের সাথে জানতে পারেন যে আপনার মতামত আমাদের পোস্টে নিচে লাইক দিতে পারেন। আমাদের এই পেজ আপনারা এই পেজে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, জানতে পারেন কি অবস্থা, কেমন লাগছে বলতে সময় সাথে থাকতে ইত্যাদি। যাই হোক, আমরা এখন আজকের ঘটনায় যাব এবং আমরা এই মুহূর্তে আমি চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং প্রথম অতিথিকে অলরেডি আপনারা ভিডিওটা দেখেছেন। আপনারা ঘটনা শুনলেই বুঝতে পারবেন কে কোনটা। তো আমাদের লাইভ ভিডিও দেখতে অবশ্যই বলতে সময় যে পেজটা রয়েছে সেই পেজে আপনাকে যেতে হবে এবং পেজটাতে অবশ্যই আপনি ভিজিট করার আগে পেজটা থেকে লাইক দিয়ে রাখবেন যাতে আমাদের আপডেট গুলো এবং আপনি যদি ফলো করেন এই পেজটা তাহলে আপনি আমাদের সমস্ত আপডেট গুলো পেয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। অ্যান্ড ভাইয়া আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। জি, হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ শাহরুখ রহমান। আমি নর্থ সাউথ ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র টিচার। আমি আসছি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর। তো আমি সরাসরি আগে সবাইকে ধন্যবাদ জানাবো, স্পেশালি রাসেল ভাই ফর Thank you. গিভিং আস দিস প্ল্যাটফর্ম, যে আমাদের কিছু অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি। নো প্রবলেম, আমরা ঘটনায় চলে যাই এখন। প্রথমে আমাদের আমি আমার ঘটনায় চলে যাই। জি। তো রাতুল ভাই এইভাবে শুরু হয় যে আমাদের বাড়িটা হচ্ছে 1971, মানে বিফোর ওয়ার বাড়িটা তৈরি। তখন ছিল 3 তলা মেবি। তো পরে 1995-এ আমাদের বাসাটা আবার রিকনস্ট্রাক্ট করা হয়। অ্যান্ড 2005-এ ঠিক 1 জানুয়ারি আমরা ওই বাড়িটা কিনি অ্যান্ড উই শিফট ওভার দেয়ার। আচ্ছা। তো তখন আমার বয়স খুব সম্ভবত 16 কি 17 এরকম। আচ্ছা। তো দ্যাট মোমেন্ট হয় কি যে হঠাৎ করে রাত 2টা থেকে 3টে এর মাঝখানেই ঘুমটা মানে আমার ঘুম ভেঙে যায়। তো কিছুদিন পর 2-3 দিন পর এরকম দেখি যে কে জানি আমার মানে আমি ঘুমের ঘরেই ফিল করতেছি যে কে জানি আমার চুলে হাত বুলায় দিচ্ছে। ও মাই গড, আপনি একদম পুরোপুরি ফিল করতে পারছেন? হ্যাঁ, মানে অনেকক্ষণ ধরেই করতেছিল, বাট ওই যে আছে না যে অনেকক্ষণ স্পর্শ পাইতে থাকলে হুম। হঠাৎ করে ঘুম হালকা হয়ে যায়, এরকম একটা। তো যখন চোখটা খুলি তখন দেখি যে একটা অব্যয়ব, আপনার শ্যাডো বলতে পারেন, কিন্তু একটা মেয়ের শ্যাডো, এটা বোঝা যাচ্ছে। হলোগ্রাফিক টাইপের, হুম। লাইক একটা মেয়ে, এটা বোঝা যাচ্ছে, বাট এটা শ্যাডো, কোনো শরীর নেই। মানে চুপচাপ হেঁটে চলে যাচ্ছে, চলে গিয়ে গেট থেকে ক্রস করে চলে গেল। তো প্রথম দিন আমি ভাবছি এটা হয়তো আমার হ্যালুসিনেশন হবে। হুম। তো এভাবেই দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে হলো। তো তখন বেশি একটা এগুলো নিয়ে চিন্তা করিনি। আচ্ছা। তো কিছুদিন পরের কথা, যখন লাইক সেম এইভাবেই মাথায় হাত বুলায় দিচ্ছে। তো আমার চোখ খোলার পর ওই দিনটা একটু ভিন্ন ছিল, যে আমি চোখ খোলার পর আমার মাথা থেকে কাঁধে, কাঁধ থেকে এলবো থেকে হাতের ঠিক কেনু আঙ্গুলে হুম। পর্যন্ত উনার মানে ওই শ্যাডোটার হাত ছোঁয়ায় তারপর যাচ্ছিল। তো ওই পর্যন্ত কিছু একটা মানে আমি কিছু ধারণা করতে পারিনি, বাট যখন আপনার গেট থেকে বের হয়ে যাবে ওই মুহূর্তটাতে আপনার পিছে তাকায়, এন্ড ওই মুহূর্তে দ্যাট মোমেন্ট লাইক আমি মনে হয় আমার সেন্স ফেরত পাইছি, এরকম কিছু একটা। আর আমি খুব প্রচন্ড ভয় পাই। আচ্ছা। তো আমি ভয়ে খুব জোরে চিৎকার করে উঠি। এন্ড পাশে আমার বড় ভাইয়া ছিল, আর পাশের রুমে আমার আব্বু আম্মু ছিল। তারা লাইক আমার চিল্লান শুনে তারা রুমে আসে, আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তো একটা পর্যায়ে লাইক শান্ত করে, কিন্তু আমার খুব প্রচন্ড জ্বর থাকে 3-4 দিন। এন্ড ওই টাইমটাতে লাইক আমার মাও বলে যে হ্যাঁ, অফেন সে নিজেও দেখছেন। আচ্ছা। তো আমরা আমাদের এলাকার যে মসজিদের ইমাম, উনাকে ডাকি। সে বলছে যে দেখেন, বাসা খুব পুরানো হইতে পারে, পুরানো তাই হয়তো এখানে অনেক পুরানো, অনেক বয়স, অনেক বছর ধরে হয়তো এই জিনিসটা আছে, বাট এটা যদি আপনাদের ক্ষতি না করে তাহলে কোনো দরকার নেই, আপনারা আপনাদের মতন থাকেন। আর ইনশাআল্লাহ আল্লাহ মাবুদ উনি থাকতে উনি আপনাদের হেল্প হবে না। করবেন। তো এইভাবে চলতে থাকে, আমরা সবাই অভ্যস্ত হয়ে যাই। আচ্ছা। তো এই বাসার একটা মায়া কাজ করে, যেরকম হচ্ছে কেমন মায়া আমি বলি, আমরা যে কয়বারই এই বাসা শিফট করতে চাই,
সেই কয়বারই আমাদের ঘুরে ফিরে লাইক শিফট করার পরেও ঘুরে ফিরে আমাদের এই বাসায় আসতে হয়। যেমন প্রথমে আমরা আপনার ধানমন্ডিতে আমার মা বিজনেস পারপাসে একটা ফ্ল্যাট কিনে। তো ওই ফ্ল্যাটে কোনো একটা রিজনে আমার বাবা যেতে চায় না। তো 3-4 মাস 6-7 মাস পর আমরা আবার ফিরত এসে পড়ি এই বাসাতেই, পুরান বাসাতেই এসে পড়ি। এর আবার মনে করেন 6-7 মাস বা 1 বছর পর আমরা মানে এবার আমার বাবা নিজেই পছন্দ করে লালমাটিয়াতে একটা বাসা খুঁজে ওইখানে আমরা থাকি। কিন্তু এরপর আবার কোন একটা রিজনের জন্য আমরা ফুল ফ্যামিলি আবার আগের বাসাতে রিশিফট করি। তারপর 1 বছর 1.5 বছর থাকার পর এবার আমরা পাশের এলাকাতে ইকবাল রোড প্রিপারেটরি গার্লস স্কুলের সামনে 12/14 অনেকেই যারা মোহাম্মদপুরের বাসিন্দা তারা জেনে থাকেন বা খোঁজ নিলেই পাবেন। ওইখানে একটা ফ্ল্যাট নিয়ে দোতলায় আমরা থাকি, বিশাল বড় ফ্ল্যাট। বাট ওইখানে অল অফ এ সাডেন কিছুদিন পর, প্রায় 1 বছর থাকার পর আমার মা খুব বাজেভাবে মেন্টালি সিক হয়ে যায়। লাইক সে হঠাৎ করে কোনো একটা রুমের কোনায় দেখে সে নিজের মতন কথা বলতে থাকে, যে না একা কথা বলছেন তিনি। হ্যাঁ, একা একা কথা বলেন। তারপর বলতে থাকে যে না আমি এরকম কিছু বলবো না, আচ্ছা আমি করবো না। তো অল অফ আ সাডেন কিছু নাই, হঠাৎ করে সে চিল্লাচিল্লি শুরু করে দেয় যে বাঁচাও আমাকে মেরে ফেললো, এরকম কিছু একটা। তো প্রথমে আমরা হুজুর ডাকাই, কারণ আমরা জানতাম যে এরকম কিছু হইতে পারে। তো হুজুর বলছে যে সে মানে শিওর না, তাই বলছেন যে হয়তো এটাও হতে পারে নাও হতে পারে, আপনি একটু ডক্টর দেখান। তো আমরা এটার জন্য আমার লাইক উনাকে কানাডায় পাঠানো হয়। এন্ড সে কানাডায় প্রায় 3-4 বছর ছিল, মেন্টাল ট্রিটমেন্টে ছিল। এন্ড আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে ফিরছেন। তো এরপর ঘটনা, তো তখন ওই বাচ্চাটা অনেক বড় ছিল, আমি বড় ভাইয়া আর আব্বু মানে একটু বেশি বড় হয়ে যায়, এই জন্য আমরা ঘুরে ফিরে আবার সেই পুরাতন বাসাতেই আসলাম। তো দিস ইজ হাউ লাইক আমরা যতবারই বাসা চেঞ্জ করি ঘুরে ফিরে ওই বাসাতেই আসতে হয়। তো যখন একটা স্টোরি মানে এখন আরেকটা বলি, যখন আমার মা কানাডায়, তখন মারুফ ভাই একটা দিন মানে কোনো একটা রাতে কোনো একটা কারণে সে আসতে পারেন নাই। তো আমি মানে আমার বাবা ঘুমাচ্ছিল 2-3টার দিকে, আমি তখন আমার ফ্রেন্ডের সাথে ইউএসএ তে অনলাইন কথা বলতেছিলাম। তো আমি সামনের রুমে বসে সোফায় শুয়ে কথা বলতেছিলাম। এন্ড দ্যাট মোমেন্ট লাইক বলে রাখা ভালো যে আমাদের সামনের রুমে একটা আপনার বারান্দা আছে, মানে সামনের রুমের সাথে অ্যাটাচ বারান্দা। তো বারান্দার গেট খোলা ছিল, আর আমাদের বিল্ডিং এর ঠিক সাথে, আমরা দোতলায় থাকি, এন্ড বিল্ডিং এর সাথে একটা ল্যাম্প পোস্ট। তো এটা সাদা লাইটে আমি মানে দেখলাম যে একটা ছায়া জাস্ট দোল খাচ্ছে, মানে বোঝা যাচ্ছে কিছু একটা দোল খাচ্ছে, আর ওটার শ্যাডো। তো ফর দ্যাট আমি কি করলাম যে মানে কথা বলতে বলতে কোনো একটা কারণে মানে কৌতূহলিক হয়ে আমি বারান্দায় যাই। এন্ড বারান্দায় গিয়ে অল অফ এ সাডেন লাইক আমি ওটা প্রস্তুত ছিলাম না দেখার জন্য, যে খুব লোমশ বড় বড় পা, শুধু পা, কোনো শরীর বা দেহ কিছুই ছিল না, শুধু লোমশ 2টা পা, খুবই কালো এন্ড খুবই বিশ্রী, নখগুলো বড় বড়, আর খুবই মানে বাজে একটা, মানে নখগুলাও খুব বাজে। জাস্ট দেখছি যে ওটা দোল খাচ্ছে। তো এটা দেখেও নিজেকে সামলায় নিয়ে আমি আপনার আয়াতুল কুরসি, মানে দুরূদ শরীফ যা মুখে আসতেছিল তাই পড়তেছিলাম, আর আল্লাহ আল্লাহ করতেছিলাম। তো এইটা দেখে আমি যখন আবার আমার সামনের রুমে আমি ব্যাক করতে চাই, তো দ্যাট মোমেন্ট অল অফ এ সাডেন আমি দেখি যে লাইক আমি যেই সোফাটাতে শুয়েছিলাম, তো ওই সোফাতে যে মেয়ের যে অবয়বটা দেখলাম, সেই অবয়বটা আপনার আমার দিকে তাকিয়ে আছে। মানে শ্যাডো, বাট মানে কেন জানি বোঝা যাচ্ছিল যে সে একটা খুব বিশ্রী একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এন্ড দ্যাট মোমেন্ট আমি বলতে পারেন পুরো ফ্রিজ হয়ে যাই। এর থেকে মানে আমি সেন্সলেস তখন হই যখন আমি দেখতে পারি যে আপনার শ্যাডোটা হাসতে হাসতে হাত আমার দিকে বাড়িয়েছে। এই জিনিসটা দেখেই আমি মানে ওইখানেই আপনার অজ্ঞান হয়ে যাই। এন্ড পরের দিন সকালে আমি নিজেকে আবিষ্কার করি আমার বেডরুমে। এন্ড যখন আমি সকালে উঠি আব্বুকে গিয়ে বলি যে, আমি আব্বুকে সরাসরি কিছু বলি নাই, আব্বুরে জাস্ট বলছি যে আব্বু তুমি কি আমাকে মানে রাতের সামনের রুম থেকে এই রুমে নিয়ে আসছো? তো দ্যাট টাইম আব্বু বলছে না, আমি তো সকালে উঠেই দেখলাম তুমি আমাকে মানে তুমি তোমার বেডরুমে শুয়ে আছো। রাসেল ভাই সত্যি বলতে আমি এখনো এটার রিজন জানি না। আর আমাদের রেসিডেন্স নিয়ে আরেকটা এখন আসছে, এটা শুনলে আসলে আমরা পরে আবার শুনি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা মানে এটা তো আরেকটা ঘটনা বলতে যাচ্ছিলেন আপনি, রাইট? আরেকটা ঘটনা। তো আমরা আরেকটা ঘটনা একটু পরে শুনি, আমাদের নেক্সট ঘটনায় আমরা যাব।
এবং তারপরে আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। অ্যান্ড এই মুহূর্তে আমার সঙ্গে আমাদের একজন লিসনার আছেন, যিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন। তার ঘটনা আমি কিছুক্ষণের মধ্যে পড়বো। দ্যাটস ওয়াই তিনি আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, এবং তিনি হচ্ছেন সাদমান, যার ঘটনা আমরা মাঝে মাঝেই পড়ি, এবং আজকে একটা ঘটনা পড়বো, এবং তিনি আমাদের সাথে জয়েন করেছেন মালয়েশিয়া থেকে। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। হ্যালো সাদমান, কি অবস্থা, কেমন আছেন আপনি? হ্যালো রাসেল, তো চলে যাচ্ছে। আমি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভালো থাকার দলে। আচ্ছা, তো কেমন লাগছে আমাদের কল পেয়ে? হ্যালো। গল্পটা ভালো ছিল। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি বলেন, এখন আপনি একটু আমাদের কাইন্ডলি বলেন যে আপনার যে ঘটনাটা আজকে আমরা শেয়ার করব, এই ঘটনাটা আপনি কিভাবে কালেক্ট করলেন? আসলে এটা আমার তো নিজের ওন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। কালেক্ট করার জন্য আসলে ব্যাপারটা হয় কিরকম, আমার ফ্রেন্ড আমাকে ফোন করে বলে যে তার বাসায় এরকম ঘটনা ঘটছে জি। বাসায়। জি। তো আমি চিন্তা করি যে ভূত এফএম এর জন্য আমি একটা নতুন ঘটনা পাবো। তো আই হ্যাভ টু গো দেয়ার অ্যান্ড কালেক্ট দ্যাট স্টোরি ফ্রম দেয়ার। তো আমি সেই ধারণা নিয়ে পরের দিন অনেক উৎসাহী হয়ে চলে যাই, কিন্তু চলে যাওয়ার পর আমি বুঝতে পারি আসলে আমি একটা ভুল করে ফেলি। আহ, মানে যতটা ফান হিসেবে চিন্তা করি ততটা ফান না ব্যাপারটা, বেশ ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আচ্ছা, এবং সেই এক্সপেরিয়েন্সটা আমরা কিছুক্ষণের মধ্যে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। আমি যদিও জানি যে আপনি মালয়েশিয়ার যে জায়গাটায় থাকেন এটা তো কুয়ালালামপুর, এবং কুয়ালালামপুরের যে জায়গাটা থাকেন আপনার, মানে কুয়ালালামপুর অর্থাৎ মালয়েশিয়া আপনার আমাদের সাথে 2 ঘন্টা এগিয়ে আছে। তার মানে অলরেডি ওখানে 2:15 বাজে, রাইট? জি, ওকে, এত কষ্ট করে এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকছেন এবং আমাদের শো শুনছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নিশ্চয়ই কালকে কাজ আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার সাথে আর কথা না বলে আপনি শো শোনেন, অ্যান্ড আমরা আপনার ঘটনা পড়ি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, সো দ্যাট ওয়াজ সাকিব সাদমান, অ্যান্ড আমরা এখন চলে যাব তার ঘটনায়। এবং এই ঘটনাটি হচ্ছে, তিনি লিখেছেন যে ঘটনাটি শুরুতে ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে। ওর নাম লিয়ান শউইন। যদিও ঘটনাটির কিছু জিনিস আমি নিজেও দেখেছি। যাই হোক, ঘটনাতে চলে যাই। আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসটা নিউ লোকেশনে মুভ করার কাজ শুরু হয় 3rd এপ্রিল থেকে। ক্যাম্পাসের ওল্ড লোকেশন ছিল কুয়ালালামপুর, বাট রিলোকেট করে যায় পিজেতে, যেটা কুয়ালালামপুরের পাশেই অ্যানাদার স্টেট। তো ক্যাম্পাসের সাথে থাকা স্টুডেন্ট হোস্টেলও মুভ করা হয়। নিউ হোস্টেল বিল্ডিংটার তখনও একটা ফ্লোরের কাজ কমপ্লিট হয়নি। এই জন্য 8 জন স্টুডেন্টকে হোস্টেলের পাশে একটা কন্ডোমিনিয়ামে এবং 3 দিনের কন্ডোমিনিয়ামে 3 দিনের জন্য সেখানে তাদেরকে রাখা হয়। 2টা ফ্ল্যাট দেওয়া হয় তাদেরকে, 4 জন করে 2টা ফ্ল্যাটে 8 জন থাকবে। ওই 8 জনের মাঝে একজন আমার ফ্রেন্ড লিয়ান। যাই হোক, যেদিন ওই কন্ডোতে ওদের শিফট করতে হয়, ওই দিন সবাই শিফট করে সন্ধ্যা পর্যন্ত থাকে। তারপর বাকি 7 জনের কেউ বাড়ি চলে যায়, আর কেউ কোথাও ঘুরতে যায়। লিয়ান কোথাও যায় না, কারণ ওর বাড়ি তাইওয়ান এবং ও একটু বেশি লেজি টাইপের, তো ও থেকে যায়। ওই রাতে লিয়ান আমাকে ফোন দেয়, বলে রাখা ভালো যে আমি হোস্টেলে থাকি না, আমি আমার ফ্যামিলির সাথে কেএলএতে আলাদা একটা জায়গায় থাকি। যাই হোক, তখন রাত অলমোস্ট 11টা। লিয়ান আমাকে ফোন দিয়ে বলে যে সে একটা বিপদে পড়েছে। আমি জিজ্ঞেস করাতেই সে বলে এই বাসায় প্রবলেম আছে, জিনিসপত্র নিজেদের জায়গা চেঞ্জ করছে। লাইক আমি টেবিলে চিপসের প্যাকেট রেখে এসেছিলাম, একটু পর দেখি ওটা বেডরুমে, আবার কিচেনের জিনিস বারান্দায়, আবার রুমেও যেন একটু পর পর কাউকে দেখছি। কিছু মানুষের কথাও শুনতে পাচ্ছি। আমি ওর কথা শুনে ভাবলাম বাসাটা মেবি হন্টেড। অ্যাজ মালয়েশিয়াতে এমন বাসা অনেক আছে। আমি ওকে সাজেস্ট করি তখন যে সিকিউরিটিকে বলতে। ও আমাকে জানায় যে অলরেডি সিকিউরিটিকে জানিয়েছে, বাট তখন বেশ রাত, তো কিছুই করার নেই। কথা বলতে বলতে এর মাঝে আমিও ফোনে শুনতে পেলাম লিয়ানের পেছন থেকে যেন কেউ কথা বলছে। যাই হোক, ওই রাতে ওকে সাহস দিতে বেশ কিছুক্ষণ কথা বললাম, তারপর ফোন রেখে ঘুমিয়ে পড়লাম।
আমি পরদিন সকাল সকাল লিয়ানের বাসায় চলে গেলাম ওর সাথে ওই দিন থাকতে। ওই বাসায় ঢুকতেই কেমন যেন একটা হিট ওয়েভ ফিল করলাম। মনে হলো বাসাটার ভেতরে অনেক বেশি গরম, কিন্তু বাইরের ওয়েদার বেশ ঠান্ডা। যাই হোক, ভেতরে ঢুকে পুরো বাসাটা ঘুরে ঘুরে দেখলাম। তখনই কর্নারের একটা রুম থেকে উইন্ডো ওপেন অ্যান্ড ক্লোজ হওয়ার সাউন্ড আসছিল। আমি লিয়ানকে বললাম, ওটা কি? ও বলে না, এসব কাল রাত থেকেই হচ্ছে, এবং এই বলে সে ও কিচেনের দিকে চলে যায় কাজ করতে। আমি কর্নারের রুমটাতে যাই। বলে রাখা ভালো, কর্নারের রুমটা বেশ গরম, এবং এই রুমে একটা উইন্ডো ছাড়া অন্য কোনো দিক দিয়ে বাতাস ঢোকার কোনো ব্যবস্থা নেই। রুমটা বেশ অন্ধকারও। যাই হোক, আমি রুমে ঢুকে একটা চেয়ারে কিছু টাইম বসে থাকি উইন্ডোটার দিকে তাকিয়ে, কারণ এই উইন্ডোতে আওয়াজ আসছিল। একদম হঠাৎ করে আমার চোখের সামনে উইন্ডোটা সজোরে তাড়াতাড়ি খুলে গেল, যেন কেউ উইন্ডোটা ধাক্কা দিয়ে খুলে দিল। ব্যাপারটায় আমি প্রথমে খুব ভয় পেলেও মনের ভেতরে একটা জিনিস কাজ করে যে ভয় পেলে হবে না, যদি এটা আবারও হয় দেন ভিডিও করা যাবে। আমি উইন্ডোটা ক্লোজ করে সেলের ক্যাম অন করে বসে থাকি। কিছুক্ষণ পর উইন্ডোটা আবার খুলে যায়, এবারও বেশ জোরে খুলে যায়, যেটা আমার ভিডিওতেও ক্যাপচার হয়। বাসার ভেতর থেকে কোনো বাতাস নেই, স্টিল উইন্ডোটা ভেতর থেকে বাইরের দিকে খুলে গেল। উইন্ডোটা খোলার পর আমি ফিল করতে পারি আমার পেছন দিকে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি হালকা ভয়েস পাই যে অন্য রুম থেকে লিয়ান যেন কথা বলছে। ভিডিওটায় লক্ষ্য করলে শুনতে পাবেন। দেন আমার পেছনে কে? আমি আরো ওয়েট করতে থাকি আরেকবার উইন্ডোটা ওপেন হয় নাকি, বাট আমার পেছনে যেটা ছিল সেটা আস্তে আস্তে যেন আমার পাশে চলে আসে। আমি এবার বেশ ভয় পাই এবং ভিডিও অফ করে দিয়ে উঠে বাইরের রুমে গিয়ে দেখতে পাই লিয়ান সোফাতে বসে আছে, একাই কথা বলছে। আমি ওর কাছে যাই, ওর পেছন থেকে সামনে যেতেই ওর রুমের পাশের কিচেনের ডোর থেকে লিয়ান বের হয়ে এসে আমাকে বলে, হোয়াট হ্যাপেন সদমান? আমি ওর থেকে তাকিয়ে সোফাতে তাকিয়ে দেখি লিয়ানের মতো দেখতে যে বসেছিল সে নেই। আমি লিয়ানকে ভিডিওটা দেখাই এবং ভিডিও দেখে ও আবিষ্কার করে যে আমি উইন্ডো ক্লোজ করার পরপরই একটা ব্লু লাইটের বল টাইপের কিছু একটা উইন্ডোটা করে। অ্যান্ড আশ্চর্যের ব্যাপার হলো, ঠিক ওই মুহূর্তে আমি ফিল করেছিলাম যে আমার পেছনে জিনিসটা আমার পাশে চলে এসেছে। আমরা ভিডিওটা নিয়ে কথা বলছিলাম, এন্ড ওই ভিডিওটা লিয়ানের ভয়েস শুনে বলে, কই, আমি তো কিচেনে কাজ করছিলাম, কোনো কথা তো বলিনি। বুঝতে বাকি থাকে না যে কিছু হচ্ছে। আমরা তখনই বাসা থেকে বের হয়ে যাই, সন্ধ্যা পর্যন্ত বাইরে ঘোরাফেরা করি। সন্ধ্যায় বাসায় ফিরি এবং সিকিউরিটি গার্ডকে বলে যে লিয়ান অন্য কোনো ফ্ল্যাটে যাবে, নিউ হোস্টেল বিল্ডিং এ ওর কোনো ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করবে, যেহেতু রাতেরই ব্যাপার। তো আমরা বাসায় যাই। সিকিউরিটি বলে বাসায় 30 মিনিট থাকতে সে একটা কাজ করে আসছে। আমরা বাসার ডোর লক করে বসে থাকি। আর এই ডোর লক করাতেই মেবি আমাদের সবচেয়ে বড় ভুল ছিল। ওই 30 মিনিটসে বাসায় আমরা কখনো সজোরে চিৎকার, কখনো অনেক করুণ ভাবে কান্নার আওয়াজ, আবার কখনো ওই রুমে উইন্ডোর সাউন্ড পাই। চোখের সামনেই দেখতে পাই কেউ বাসায় হইতে অন্য রুমে চলে যাচ্ছে। তখন আমরা এতখানি ভয় পেয়ে যাই যে এসব কিছুর ফলো করার সাহস আর পাই না। আমরা ঠিক করি করিডোরে গিয়ে হাঁটবো, কিন্তু একই বাসার ডোর তো লক। ডোর কোনোভাবেই খোলা যাচ্ছিল না, যেন কোনো একটা ফোর্স ডোর জ্যাম করে রেখেছে। আমরা অনেক চেষ্টা করি, কিন্তু ডোর খোলা যাচ্ছিল না। আবার তার মাঝে হঠাৎ লিয়ান বেশ সিক ফিল করে এবং বমি করে ফেলে। সিকিউরিটিকে বারবার ফোন দিতে এবার সে আসে এবং সে বাইরে থেকে ডোর খুলতে পারে না। তারপর সে ডোরটা ভাঙার ব্যবস্থা করে। সে যেই মুহূর্তে থেকে
ডোরটা ভাঙার কাজ শুরু করে, ঠিক তখনই বাসার ভেতরে করুণ কান্নার আওয়াজ যেন আরো তীব্র হতে থাকে। ডোর ভাঙা হয়ে যায়। আমরা বের হয়ে সিকিউরিটিকে জিজ্ঞেস করি, এই বাসায় প্রবলেম কি? কিছুই বলতে পারে না, কারণ সে এখানে নতুন এসেছে। বাট এই সব ঘটনায় আশেপাশের সব বাসার মানুষই তখন জড়ো হয়ে গেছে। তাদের কাছ থেকে জানতে পারি যে এই বাসায় একটা ফ্যামিলি থাকতো 12 ইয়ার্স আগে, দুটো বাচ্চা এবং একজন এবং প্যারেন্টস। বাসার লোকটা ছিল ড্রাগ অ্যাডিক্ট অ্যান্ড জুয়াও খেলতো। একদিন সে জুয়াতে সবকিছু হেরে যায়। বাসায় এসে ড্রাগ নিয়ে সে তার ফ্যামিলিকে মেরে ফেলে আর নিজেও সুইসাইড করে। বাসায় সবচেয়ে ছোট যে মানুষটা ছিল ওটা ছেলে, যাকে ওই কর্নারের রুমের উইন্ডো দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এবং ভিডিওটা দেখলে বুঝতে পারবেন উইন্ডোটা কত ওয়াইড। তার বড় মেয়ে আর করুণ কান্নার আওয়াজ ওই দিন ওই ফ্লোরের অনেকেই শুনেছিল। তার ওয়াইফকে সে বেডরুমে মেরে ফেলে এবং নিজে সুইসাইড করে। এরপর থেকে ওই বাসা থেকে খুব মাঝে মাঝে এরকম করুণ কান্নার আওয়াজ শোনা যায় এবং অনেক ধরনের আওয়াজ শোনা যায় বাসার এখান থেকে। আচ্ছা, বাসাটা এরপর একজন থাকতে এসেছিল, কিন্তু সেও দুদিন থাকতেই চলে যায়। যাই হোক, আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদের এই কথা না বলে বাসাটা 3 দিনের জন্য রেন্ট দেয় এবং ওই জায়গাতে ওই ম্যানেজমেন্ট ওখান থেকে তারা চলে আসে নাকি। এটা মোটামুটি একটা ঘটনা ছিল। এবং তারপরে তিনি লিখেছেন আরো বেশ কিছু, যে লিয়ন হোস্টেলে আরো আছে। এরপর ওখান থেকে বের হয়ে লিয়ন হোস্টেলে চলে যায়। আমি বাসায় চলে আসি, কিন্তু বাসায় উঠেই এবার ছোট ঘটনা ঘটে আমার সাথে। আমার বাসার লেভেল 22-এ, তো লিফটে 22 প্রেস করলাম। লিফট উঠেই লেভেল 14-এ একটা স্টপ হলো, ডোর ওপেন হলো, দেখলাম বাইরে কেউ নেই। আশ্চর্যের ব্যাপার হলো বিল্ডিং এ 14th ফ্লোরে নেই, আমি আগেও আপনাদের একটা বলেছিলাম যে মালয়েশিয়াতে 4 and 14 দুটো ফ্লোর নেই বিল্ডিং এ। বাট ওই দিন লিফটের ডোর ওপেন হওয়ার পর আমি ডোরের বাইরে দেখলাম যে লেভেল নাম্বার লেখা থাকে যেখানে, সেখানে দেখলাম যে 14 লেখা। আমি সাথে সাথে ডোর ক্লোজ করে ফেললাম। লিফটের ভেতরে স্ক্রিনে দেখতে পাচ্ছি লিফট 13-এ ক্রস করে উপরে উঠে যাচ্ছে। লেভেল 16 থেকে উপরে যাচ্ছি, বাট হঠাৎ এগেইন থামলো এবং ডোর ওপেন হলো। এগেইন দেখলাম লেভেল 14 লেখা। এবার বোঝা হয়ে গেল যে এটা নর্মাল কিছু না। আমি এগেইন ডোর ক্লোজ করি এবং আমি এগেইন ভেতরে ডিসপ্লে দেখতে পাই 13A। বাট আমি তো অলরেডি লেভেল 16 পার করেছিলাম। এরপর লিফটের কোনো প্রবলেম ছাড়াই লেভেল 22-তে উঠে যাই। কিন্তু ওই রাত থেকেই আমার বেশ জ্বর আসে। অলমোস্ট 3 থেকে 4 দিন জ্বর ছিল। এই ঘটনাতেও আমার 1 উইক আগেই পাঠানোর কথা ছিল, কিন্তু জ্বরের কারণে আমি পাঠাতে পারিনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। এন্ড আমরা সাদমানের সাথে কথা বলছি। সাদমান, আপনি চাইলে ভিডিওটা আমাদের যে পেজ আছে, সেই পেজে আমাদের যে ভূতসমের পেজ রয়েছে, সেখানেও চাইলে পারেন। আপনি আমাদের ভিডিও ফুটেজ যে পেজ রয়েছে সেখানে চাইলেও পারেন পোস্ট করে দিতে। আমাদের কমেন্টের জায়গায় গিয়ে আপনি এই ভিডিওটা পোস্ট করলে সবাই দেখতে পারবেন, এবং এই ঘটনাটা তো সবাই শুনেই চললেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি সবাই আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Yes, the night comes alive with coming phone. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূতসমে। আমি দেখতে পাচ্ছি আমিনুল হক গোপালগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। শুরুতে আমি একটু বলবো যে আমি বগুড়ার স্টোরি এবং রংপুরের পুজোর স্টোরি চাই। রংপুর এবং বগুড়া থেকে যারা সরাসরি আমাদেরকে শুনছেন তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা যে সরাসরি শুনতে পান এই ব্যাপারটা আপনাদের চারিদিক দিকে যারা মানুষজন আছেন, এই যে সমীর বগুড়া থেকে আমাদের এসএমএস করছেন, ভাইয়া বগুড়া আসবেন কবে? শুন, আমরা আশা করছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল। বগুড়া এবং রংপুরে যারা শুনছেন তারা কিন্তু চারপাশের মানুষকে জানিয়ে দিতে হবে যে ভাই ডিরেক্ট বোথ এফএম শোনেন আপনারা এবং টিউন করেন রেডিও ফুর্তি।
এবং আশা করছি যে আপনারা রেগুলার এভাবে আমাদের সাথে থাকবেন এবং আমাদের উৎসাহ দেবেন। মিরাজ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন এক ফ্রেন্ডের রেজাল্টের পর সুইসাইড করেছে যে আপনাদের রেগুলার লিসেনার ছিল, ওর নাম মিম। খুব খারাপ লাগছে, আমাদের শুনে খুব খারাপ লাগলো এবং আশা করছি যে আল্লাহ তাকে মাফ করবেন। আমাদের সাথে রানা আছেন এবং আমাদের সাথে SH ডালিম আছেন হাজারিবাগ থেকে, সাকিব আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন পিউ, অলিন্দ আমাদের সাথে আছেন। আমি একটা জিনিস যেহেতু এরকম একটা প্রসঙ্গ আসছে আমি বলে রাখি যে যে কোনো কিছুর বিনিময়ে জীবনের মূল্যটা অনেক বেশি। একটা জিনিস হয় কি যে আমরা জীবন তো ঠিকই থেকে যায়, দুঃসময় আসে দুঃসময় চলে যায়, আপনি আপনার জায়গায় কিন্তু ঠিকই থাকবেন। একটু যখন দুঃসময় আসে তখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হয়, কিন্তু এই ধরনের কোনো ডিসিশন আমার অনুরোধ আপনারা কেউ নেবেন না। রোমান আমাদের SMS করেছেন রানা, আমাদের সাথে আছেন হাসান খান, আমাদের আছেন হিমেল পান্ডে গুলশান 2 থেকে, তিনি লিখেন লেট করলাম। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এই বি গফফার সিরাজগঞ্জ থেকে, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আছেন আমাদের সঙ্গে এবং তিনি বলছেন ইমেলটা নাই। গোলাম রাব্বি আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমি কাউসার নতুন আমাদের সাথে জয়েন করেছেন, ওয়েলকাম টু ভূত আসলাম, আশা করছি রেগুলার আপনাকে পেয়ে যাবো। শাহিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রেজা ওল্ড ঢাকা থেকে, এছাড়া আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন আরো জাহিদ আছেন আমাদের সঙ্গে, ফারিহা আছেন আমাদের সঙ্গে, সেকেন্ড স্টোরিটা আউসম ছিল তিনি লিখেছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও খালিদ সহ আরো অনেকে। তো আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় গেস্টের কাছে এবং তার কাছে ঘটনা রয়েছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ডিয়ার লিসেনার, আমি আবির বলছিলাম, আসছি বাসাবো থেকে। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে পার্টিসিপেট করার জন্য। আমরা যাই ঘটনায়। আমার ঘটনা বেসিক্যালি যার সাথে ঘটা, আমি এখানে প্রেজেন্ট ছিলাম, আর আমার ফ্রেন্ডের সাথে ঘটা, আমি তার ফ্রেন্ডের নাম তো বলতে যাচ্ছি না, একটা এক্সাম্পশন করে নিচ্ছি, তার নাম নিশি। ধরে রাখতে পারে তার সাথে আমার ফেসবুকে পরিচয়, তার সাথে আমার কথা হইতো 1 সপ্তাহ 2 সপ্তাহ প্রায় 1 মাসের মাথায় তার সাথে আমার ফোনে কথা হওয়া শুরু হয়। তার ফোনে কথা হওয়ার সময় আমি দেখতাম সে তার বাসায় একা থাকে, মানে তার রুমে একা থাকে, তার কোনো ভাই বোন নাই, বাবা মা আরেক রুমে থাকে, সে এক রুমে থাকে সিঙ্গেল। কথা বলতে বলতে দেখা যেত রাত্রে 12টার পরে যখন কথা ক্রস করতো তার প্রায় ফোনে লাইন কেটে যেত। আমি বলতাম যে কেন ফোনে লাইন কাটে, তোমার এত সমস্যা কিসের? আমার তো অন্য কারোর সাথে সমস্যা হয় না, রাত্রেবেলায় ফোনের প্রবলেম হচ্ছে। আমার বাসায় এরকম সমস্যা হয়, আমার রুমে নেটওয়ার্ক থাকে না রাত্রেবেলায়। আমি বললাম আচ্ছা। এরপরে বললো যে তোমার সাথে আমার একটু কথা ছিল, একটু একদিন দেখা করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, দেখা করি। পরে একদিন দেখা করলাম, দেখা করার পর সে আমার বলতেছে তোমার কিছু কথা বলার আছে, এখন তুমি এটা কিভাবে নিবা আমি জানি না। আমি বললাম কিরকম সমস্যা? পরে বলতেছে আম্মু বলতেছে যে তোমার পরিচিত কোনো হুজুর বা কবিরাজ আছে কিনা। আমি বললাম হুজুর কবিরাজ আমার তো পরিচিত নাই, প্রবলেমটা কি আমার একটু বলো, যদি সমস্যা বেশি হয় তাহলে আমি অপশন বের করে দিতে পারবো। পরে বলতেছে আমার বাসার মধ্যে একটু প্রবলেম। যেরকম আমার রুমের ভিতর আমি যখন নামাজ পড়ি বা আমি যখন ঘুমাই, আমার দেখা যায় কেউ আমার হাত পা টান দেয় বা কেউ চুল টান দেয়, বা দেখা যায় আমার শরীর থেকে কাঁথা সরে যায় হঠাৎ। আমি বললাম যে এটা তো খুব বড় সড় একটা সমস্যা, এখন তোমার আম্মুকে এর আগে হুজুর কবিরাজ দেখায় নাই? বলছে একটা ইমাম সাহেবকে দিয়ে ঘর বন্ধ করাইছে, আমার রুমও বন্ধ করানো, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, আমাকে একটু সময় দাও 1 সপ্তাহ, আমি দেখি কাকে আনা যায় ঘরের ভিতর। পরে আমি একদিন চিন্তা করলাম যে আমি একদিন তোমার বাসায় আসি, দেখবো তোমার রুম। হ্যাঁ, ও বললো ঠিক আছে ওয়েলকাম, সমস্যা নেই, তুমি আসো। পরে মাকে বললো যে আসবে, বললো এরপর আমাকে একদিন সময় দিল যে আসো বাসায় দেখে যাও। পরে আমি একদিন সময় নিয়ে বাসায় গেলাম। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে আমি যখন তার রুমে ঢুকি, আমি হঠাৎ করে আশেপাশে সারাউন্ডিং থেকে যেন লক হয়ে যায়, তার মানে আশেপাশে কোনো সাউন্ড আমার কানে আসে না। তার ঘরের ভিতর যে শব্দ, এই শব্দের বাইরে আমার আশেপাশের আর কোনো শব্দ নাই। যেহেতু ওর বাসা হচ্ছে দোতলা এবং রোড সাইডে, অবভিয়াসলি তার ঘরের ভিতর কোনো না কোনো যানবাহনের শব্দ বা আশেপাশে লোকজনের শব্দ, ফেরিওয়ালার শব্দ আসার কথা। সেখানে পুরো ঘরটাই সাফোকেটেড এবং তার উইন্ডো খোলা, দরজা ওভাবে ওপেন, কিন্তু কোনো সাউন্ড আসছে না রুমে। আমি বললাম আমি তোমার রুমে একটু যাবো। বাই দ্য ওয়ে একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, তার সাথে যখন আমার ফোনে কথা হইতো আমি বলতাম যে তুমি আমাকে ফেসবুকে মাঝে মাঝে 1-2 ছবি দিও। ও আমাকে 1-2 ছবি মাঝে মাঝে দিত।
একদিন রাত্র 2টার দিকে কথা বলার সময় আমি বললাম তুমি আমার ফেসবুকে একটা ছবি দাও, দরকার। বললো কেন দরকার? আমি বললাম তোমার রুমে কি কোনো আয়না আছে? মানে হঠাৎ আমি মনে হয় আসছিল, কোশ্চেনটা করে ফেলছি। বললো কে বললো তোমাকে? আমি তো জানি না যে আমার আমি তো কখনো তোমাকে বলি নাই আমার রুমে যে আয়না আছে। আমি বললাম তুমি ফেসবুকে কখনো তোমার আয়নার ছবি দাও না, কিন্তু আমার মনে হচ্ছে তোমার রুমে একটা আয়না আছে। ও বললো মানে ওটা হচ্ছে আমার ফোনের কনভারসেশন। পরে যখন আমি তার বাসায় গেলাম, আমি সোজা তার রুমে ঢুকছি। ও বললো এই যে এই আয়নাটা তুমি যেটার কথা বলতেছো, আয়নাটার হাইট হচ্ছে অ্যারাউন্ড 6 ফিট হুম। এবং সেটা দেয়ালের সাথে অ্যাটাচ। আচ্ছা। এটা হচ্ছে একটা গিফট ছিল তার, মাথায় গিফট করছিল। হুম। এখন এই আয়নাটা দিছিল 2011। হুম। এখন আমি বললাম তোমার 2011 এর পরে কোনো ছবি আছে কিনা আমাকে একটু দেখাও। পরে বললো 2011 না, 12 থেকে আমার কিছু ছবি আছে পার্সোনাল। আমার পার্সোনাল না, তোমার এমনি ফ্যামিলির ছবি দেখাও। পরে ফ্যামিলির ছবি দেখলাম, দেখার পরে 2012, 13, 14 এর এখানে আমি কিছু চেঞ্জ দেখলাম। সেটা হচ্ছে তার শেপের কিছু চেঞ্জ ছিল, বডি শেপের, চুলের কিছু চেঞ্জ ছিল, ফেসের কিছু চেঞ্জ ছিল। এবং তার সাথে যখন আমি কথা বলতাম তার টেম্পার হঠাৎ হঠাৎ হাই হইতো। টেম্পার মানে খুব সিলি কারণে এত হাই হইতো, সে মানে ফোন রেখে দিত। প্লাস রাত্রেবেলা ওই দিন আমি তার ফোনে নেটওয়ার্ক পাইতাম না। সে বলে আমার মেসেজ আপ ডাউন করে, মেসেজে কনভারসেশন হয় বাট ফোনে কানেক্ট করা যায় না। দেন আমি যখন তার বাসায় গেলাম, আয়নাটা দেখার পর আমার মনে হলো যে আয়নার ভিতরে কোনো প্রবলেম আছে। আমি যখন তার আয়নার সামনে দাঁড়াই, আমি অ্যারাউন্ড 5 সেকেন্ডের বেশি স্টে করতে পারি না, আমি আয়নার সামনে থেকে সরে আসি। এবং সরে আসার পর আমার মনে হলো যে আয়নাটা থেকে আমি যখন সরে আসি আমার শ্যাডোটা রিয়েল টাইম শো না করে প্রায় 0.5 সেকেন্ড বা 1 সেকেন্ড পরে সরে গেল। আমি বললাম তোমার আয়নাটার মধ্যে প্রবলেম, তুমি একটা কাজ করো, তুমি আয়নাটা ঢেকে রেখো রাত্রেবেলায়। আমার মনে হচ্ছে আয়নাতে তোমার সমস্যা আছে। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। 2-3 দিন গেল, আমি বল কোনো সমস্যা হচ্ছে ঘরের ভিতরে? বলছে না সমস্যা হয় না, কিন্তু আমার রাতে ঘুম হয় না। এই জন্য আমার ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে, কথা বলে, ফিস আমি সব শুনি। আমি বললাম আচ্ছা একটা কাজ করো। বলে কি? আমি বললাম তুমি এই চারকুল আর আয়াতুল কুরসি পরে রাত্রে ঘুমাও। অতঃপর প্রসেস না বলেন, আপনি আইনের ঘটনা একটু ফোকাস থেকে আমরা ঘটনাটা শেষ করি। ঠিক আছে। জি। আয়নার যখন তার নিয়ে আমাকে যখন তার রুমে এন্ট্রি করে, আমি তখন বুঝি আয়নার ভিতর প্রবলেম আছে। আমি একটা কাজ করি, আয়নাতে চারকুল এবং আয়াতুল কুরসি পরে একটা ফু দেই। হুম। ফু দেওয়ার পরে আমি চলে আসি। প্রায় 1 সপ্তাহ পরেও আমাকে একদিন ফোন দেয় সকালবেলায়, খুব আর্জেন্ট 8টার সময়, যে আবির একটা ঘটনা ঘটছে, আয়নার ভিতরে একটা হাতের ছাপ আসছে। হুম। আমরা তুমি রাত্রে আয়না ধরছো কেন? আমি রাত্রে আয়না ধরি নাই। আমি তুমি কনফার্ম কেন? হ্যাঁ, এটা কাপড় দিয়ে ঢাকা ছিল। আমি বললাম ঠিক আছে, আচ্ছা। তাহলে আমি আসতেছি। সকাল 10টার দিকে অ্যারাউন্ড আমি তার বাসায় যাই। বাসায় গিয়ে একটা হাতের ছাপ দেখে আয়না, সেটা হচ্ছে মানুষের হাতের থেকে প্রায় 1.5 গুণ একটা হাতের ছাপ, এবং সেটা 4 আঙ্গুলের, হুম। সেটাতে বুড়ো আঙ্গুল নাই। আচ্ছা। হাতের ছাপ একটা নেই, সেখানে 2টা। হুম। এবং তাতে কিছু আঁচড়ের দাগ ছিল আয়নার ভিতর। এরপরে আমি সাথে সাথে আমার এক বড় আপু ছিল যে ব্ল্যাক ম্যাজিকের কাজ করে, আমি তাকে এই ঘটনাটা একটু সংক্ষেপে বললাম যে এই ঘটনা, তার ভিতরে এই প্রবলেম গুলি দেখা দিচ্ছে। হুম। আমি বললাম ঠিক আছে, আমি একটু আসতেছি আর্জেন্ট, তুমি মানে আয়নাটা দরজাটা বন্ধ করা হয়নি হাও রুমটা। হুম। এরপর 2 ঘন্টার ভিতর ওই আপু আমাকে মিট করে। মিট করার পর সে বললো কোথায় বাসা, আমাকে নিয়ে যাও। পরে নিয়ে যাওয়ার পর সে 2টা তাবিজ আনে আমার ফ্রেন্ডের জন্য, নিশির জন্য। একটা তাবিজ তাকে দেয়, একটা তাবিজ আয়নার ভিতর ঝুলাই দেয়। হুম। ঝুলাই দেওয়ার পরে ও বলতেছে তুমি এই রুমে আর থাকবা না, তুমি অন্য রুমে তোমার মার সাথে বা বাবার সাথে ঘুমাও। 1 সপ্তাহ আমি অবজার্ভ করি, এটা অবজারভেশনের জন্য তোমাকে একটা তাবিজ দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মিরাকল ব্যাপার যেটা, তাকে যখন তাবিজটা দেওয়া হয়েছে তার পুরো শরীরে একটা ভাইব্রেশন দেয় ইনস্ট্যান্ট। দেওয়ার পর সে বলতেছে যে আমি তাবিজটা রাখবো না, আমার মানে খুব প্রবলেম হচ্ছে, শরীর জ্বালাপোড়া করতেছে। আমি বললাম এরপরে আপু জোর করে বলে না এটা রাখতেই হবে, এটা তোমার বেটারের জন্য। ওই দিন রাত্রেবেলায় রাত্রে 12টা বা 1টার দিকে সে আমাকে আবার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে যে আবির ওই রুমের ভিতর থেকে যেন নক করতেছে আমাকে, ওই রুমের ভিতর থেকে নকের শব্দ আসতেছে। পরে নকের শব্দ বলতেছে তুমি তো দরজা খুলবা না যত কিছুই হোক। পরে বলতেছে না আমি খুব বেশি নকের শব্দ। আমি বললাম হ্যাঁ খুব বেশি। ও বললো ঠিক আছে, তো তোমার তাহলে এই রুমের আশেপাশে যাওয়া দরকার নাই, তোমরা ঘুমাও। অথবা বলতেছে আমার ঘুম হবে না, আব্বা আম্মু যাক না। পরের দিন আমরা আরেকজন পিঠের ছেলেকে নিয়ে আসি। পিঠের ছেলে সে আসার পরে ঘর বন্ধ করে দেয় এবং আপাতত সে মোটামুটি কিওর আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য।
আমরা চলে যাব আমাদের ফেসবুকে যে পেজ রয়েছে সেই পেজে, এবং এখানে বেশ অনেকেই কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি যে খালিদ সাইফুল্লাহ আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন যে ঝিনাইদহ থেকে তিনি আমাদেরকে শুনছেন, নাজ আমাদের সাথে আছেন। সিলেটে কবে আসবেন লিখেছেন, সিলেটে আমরা আসবো ইনশাল্লাহ ভেরি সুন। ফরিদ চৌধুরী আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও তারেক মাহমুদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন শুভ চক্রবর্তী, এবং ফার্স্ট টাইম তিনি শুনছেন এবং অন্য সময় ডাউনলোড করে শোনেন, আজকে তো লাইভ শুনছেন। মনিরুল ইসলাম মনির আমাদের লিখেছেন যে আই জাস্ট লাভ ভূতাসন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি নিঃসঙ্গ নীলাভ্র, তারা একসঙ্গে শুনছেন, আমাদেরকে ছবি পাঠিয়েছেন। সুলতান আহমেদ আমাদের সাথে ঝিনাইদহ থেকে শুনছেন, সেটা জানিয়েছেন। রাফি জামান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মতিউর রহমান, এবং আমাদের সাথে আছেন ওমর ফারুক হৃদয়, আমাদের সাথে আছেন মীর হাসান, এছাড়াও রুদ্র আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন ফারহিনা মুকসান, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবিদ, এছাড়াও সেতু আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আহমেদ ইমন আছেন আমাদের সঙ্গে, সঞ্জয় ঘোষ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও এটা আমি ফেসবুক থেকে পড়তে গেছি, আমাদের ভোটার পেজ থেকে। এছাড়াও রেডিও ফুর্তি যে পেজ, সেই পেজে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। তারেক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও বাপ্পি চক্রবর্তী, এবং তিনি বলছেন যে পিকচারটা ভয়ের ভাইয়া। রেডিও ফুর্তি পেজ থেকে পড়ছি। এম রাকিব উদ্দিন আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি এম ডি হাবিব, এছাড়াও সামিউল ইসলাম আমাদের সঙ্গে আছেন। একেবারে চমৎকার পোস্ট এবং চমৎকার ছবি দেওয়া আছে। আপনারা অবশ্যই এটা ভিজিট করবেন এই পেজটা, এবং এই পোস্টটাতে নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করবেন যে কোন ঘটনা আমাদের আপনাদের ভালো লাগছে, কোন ঘটনা ভালো লাগছে না। সব পরিবারে লাউড স্পিকার দিয়ে শুনছি। শাহরিয়ার মাহমুদ প্রান্ত আমাদেরকে লিখেছেন। শাহাদাত মাহমুদ আমাদের সঙ্গে আছেন, ভূতাসান এত ভালো কেন লাগে আমাদের লিখেছেন যেটাই। জুয়েল আহমেদ আমাদের সঙ্গে আছেন, সিলেট থেকে শুনছেন তিনি। হৃদয় আকাশ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন কে এইচ প্রান্ত, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আলামিন হোসেন মোল্লা, এছাড়াও এমডি হাবিব আমাদের সঙ্গে আছেন। রায়হান কাউসার আমাদের সঙ্গে আছেন, তিনি রামপুরা হাফিজ ঝিল থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি পলাশ আহমেদ, বগুড়া থেকে শুনছেন, আরো ভয়ের ঘটনা তিনি শুনতে চান। আমাদের সঙ্গে আছেন এমডি জাউল ইসলাম, তিনি আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রবিউল ইসলাম রবি, এছাড়াও আমি দেখতে পাচ্ছি এস বি সাব্বির সহ আরো অনেকে। আশা করছি আপনারা সবাই পরের ঘটনাগুলো এনজয় করবেন। আমরা ছোট্ট একটা বিরতি যাবো এবং বিরতির পর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করবো আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনারা অনেকেই গ্রামের ঘটনা শুনতে চান। তো মাছ ধরা নিয়ে একটা ঘটনা আমরা শুনবো, কিন্তু এই ঘটনাটি একেবারেই ডিফারেন্ট। আমাদের একজন গেস্ট আজকে এটা শোনাবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি বলবেন আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। রাসেল ভাই, আপনি আমাকে আবার ইনভাইট করেছেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। জি। আমি আমার ঠিকানাটা বলি। আমার নাম শুভ, আমি এসেছি উত্তর 10 নম্বর থেকে কামারপাড়া থেকে। দেখুন। তো ঘটনাটা হচ্ছে আমার পাশে আমি যেখানে থাকি সেইখানে এক বৃদ্ধা, মানে বৃদ্ধ লোক বলছিল তিনি আমার রিক্সা চালায়, 65-60 বয়স হবে তার। তো তুমি এটা হচ্ছে 1965 কি 70 এরকম দিকের ঘটনা আর কি। তিনি যেভাবে বলছে আমি সেভাবে বলেছি, আপনাকে শোনাচ্ছি। তো ঘটনাটা তার চাচাকে নিয়ে। তাদের একসময় এমন সময় ছিল, সেই সময় যে আমরা যেহেতু এখন কিনে মাছ খেতে পারি, তো তাদের তো এরকম সামর্থ্য ছিল না যে তারা মাছ কিনে খাবে। তো তারা প্রতিদিন মাছ ধরে খায় বিলে থেকে। তো যেহেতু সেটা শীতকাল ছিল আর খাল বিলের পানিটা খুব কমই ছিল, তো সে মাছ ধরতে একদিন, অনেক দিন পরে, মানে অনেক দিন গ্যাপ পরে মাছ ধরাটা, তো একদিন তারা বের হয়। সে নতুন বিয়ে করে 3-4 মাস পর সে মাছ ধরতে বের হয়। তো মাছ ধরতে গেলে সে কোনো মাছ পায় না, ভাগ্যবশত তিনি কোনো মাছই পায় না। তো মাছ না পেয়ে তিনি হতাশে বাড়িতে ফিরে আসে। তো বাড়িতে ফিরে আসলে সে তখন রাসেল ভাই এমন টাইম যে তখন ঘড়িটাও, মানে সবার ঘরে ওরকম ঘড়িও নাই, তার বাসায় আর কি, যে কয়টা বাজে এটা আর কি অনুমান নাই। তো তিনি রাত্রে বাসায় এসে দেখে যে তার ওয়াইফের মতো মানে চুলার পাড়ে বসে, এখানে একটা কথা রাসেল ভাই, উনি যেভাবে বলছে, সে চুলার পাড়ের সাথে এখনো নাকি সে তেঁতুল গাছটা আছে, একটা তেঁতুল গাছ ছিল। তো তেঁতুল গাছটার সামনে চুলার পাড়ে বসে রান্না করতেছে, গ্রামের মহিলা যেভাবে রান্না করে। তো ও মুভ করে আসছে গাছটার দিকে, চুলাটার দিকে। তো তিনি পাশে এসে, মানে পিছে বসে বলতেছে, দেখ রান্না বসাইছিস, তো রান্না হলে খেতে দে আমাকে, তুই খুব খিদে পাইছে।
তো তিনি কিন্তু দেখেন নাই যে রাতটা কয়টা বাজে কিংবা রাত কত হয়েছে গভীর। তিনি যেহেতু জ্যোৎস্না রাত রাসেল ভাই আর কুয়াশাও কম, তিনি ভাবছে যে ভোর হয়ে গেছে। তো তিনি দেখে যে তার ওয়াইফ কোনো মানে কথা রিপ্লাই দিচ্ছে না। তো কথা রিপ্লাই না দেওয়ার পরে তিনি অনেক বিরক্ত হয়ে তার শরীরে ধরে হাত দেয়, যে ধাক্কা দেয় যে কি তুই এখনো খেতে দিস না। তো এই হাত দেওয়ার পরে তার মনে হলো যে তিনি কোনো ফ্রিজের ভিতরে হাত দিছে, এতটা ঠান্ডা। তো তিনি হাত দেওয়ার পর ঠান্ডা, তিনি চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে আসছে। তারপর বলতেছে কিরে তোর শরীর এত ঠান্ডা কেন, তোর কথা বলতেছে তুই কোনো কথা বলছ না। এবার তিনি কিন্তু কিছু ভয় পাইছিল। ভয় পাওয়ার পর তিনি এই কথা বলার পর তিনি আবার সামনে যায় দেখে যে এখানে একটা অদ্ভুত জিনিস দেখতে পায়, যে নিচে চুলোতে কোনো আগুন নাই, আর তার ওয়াইফের মানে ঘুমটাটা খুব বড় সড়ো করে দেওয়া, চুলাতে কোনো আগুন নাই, ভাতটা ফুটতেছে, পানি যে ফুটলে যেভাবে বুটবুট শব্দ হয় আর কি একটা, ফুটতেছে। তিনি বলতেছে কিরে রান্না শেষ হয়ে গেছে, তুই ভাত দিস না, ভাতের মার গালিস না, আবার চুলায় আগুনও নিভে গেছে, তা তোর কোন দিকে খেয়াল আছে। তো এটা তিনি মানে আবার শরীরে ধাক্কা দিলে দেখে ঠান্ডা, শরীরটা খুব ঠান্ডা। তো এবার সে ধাক্কা দিলে ঘুমটাটা উঠে ফেলে সে যা দেখে রাসেল ভাই, যে একটা মানুষের যে আকৃতি সেটা কোনো মানুষই বলা যায় না, তার চোখ দুটো মানে চোখের কোটরটা পুরো খালি, একটা কঙ্কাল বলতে গেলে, পুরো মুখটা একটা কঙ্কাল। তো সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তো ভয় পেয়ে সে একটা দৌড় দেয় ঘরে দৌড় দিলে দেখে যে তার ওয়াইফ শুয়ে আছে, তার ওয়াইফ বিছনায়, তাহলে বাইরে কে। তো সেটা দেখে সে তার ওয়াইফের দেখে উঠায় যে এই উঠ, বাইরে কে আনতেছে, তুই তোকে বাইরে দেখলাম আর তোর মুখে কোনো গোস্ত নাই, তুই একটা কঙ্কালের মতো, কি ব্যাপার, কি দেখছো তুমি, কয় বাইরে। তো এটা আবার সবাইকে বলার পর তার যে বাবা ছিল, তার বাবাকে এটা বললে তার বাবা বলে যে তুই রাতে মাছ ধরতে যাস, আর যেহেতু নতুন বিয়ে করছিস তো এখন যাওয়া ঠিক না, আর এত রাতে, এখন রাত কয়টা বাজে জানিস। তো এই বলে তার বাবা ঘড়ি দেখে যে রাত প্রায় 3:30 বাজে। তো এই দেখার পর এটা তার কি গ্রামের সবাইকে বলে। তার কথায় যে ওই বিদ্যালয়ের কথা, রিক্সা চালায়, এখন তার পেছনে রিক্সা চালানো তার চাষের সাথে ঘটা কাহিনী। তো তিনি বলতেছে এখন তার এই তেঁতুল গাছটা আছে। আমি তাদের গ্রামে যাওয়ার জন্য আগ্রহী, যে তেঁতুল গাছটার ছবি একটা তোলার আমার খুব আগ্রহী, যে আমি যেহেতু অনেকগুলো ঘটনা জোগাড় করছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন যে ঘটনাটা বলবো, আপনারা সবাই চাইলে এই ঘটনাটি একটু মন দিয়ে শুনতে পারেন, এবং যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো কারোর সাথে হয়তো এই ধরনের ঘটনা ঘটে যেতেই পারে। আমি আরো একটা ইমেল পড়ছি আপনাদের জন্য, যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম সুলতানা পায়েল। আমি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার উসলি থেকে লিখছি। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা আপনার সাথে শেয়ার করছি। আমার পক্ষে স্টুডিওতে এসে বলা সম্ভব না, তাই আমার ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সবাইকে পড়ে শোনাবেন। আমি এখন ঘটনাতে চলে যাই। তখন ছিল সামার সিজন, প্রচন্ড গরম, এবং দিনটি ছিল শনিবার। রাতে আমি আমার ঘরে একাই ঘুমাই। আমার ঘরটি ছিল একদম সাইডে, প্রতিদিনের মতো সেই দিন রাতেও আমি একাই ছিলাম ঘরে। বলে রাখা ভালো, আমাদের বাড়ির পাশে একটা পুরনো, পরিত্যক্ত এবং হন্টেড জমিদার বাড়ি আছে। ঘরের জানালা খুললে সেই জমিদার বাড়িটি সরাসরি দেখা যায়। যেহেতু প্রচন্ড গরম ছিল এবং ইলেকট্রিসিটি না থাকার কারণে মাঝরাতে আমার ঘুম হঠাৎ ভেঙে যায়। সময়টা আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে হবে। তখন আমি আমার ঘরের সেই জানালা খুলে দেই এবং বাতাস আসার জন্য খুলে দেই সেটা। তারপর আমি আবার শুয়ে পড়ি এবং ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসছিল না। হঠাৎ চিৎকার শুনে আমি চোখ খুলে তাকাই। চোখ খুলে আমি দেখলাম, যা তা ভাবলে এখন আমার গায়ে কাঁটা দেয়, আমি দেখলাম কিছু অদ্ভুত ধরনের লোক আমার চারপাশে হাঁটু গেড়ে বসে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের পরনে ছিল ধাপে সাদা কাপড়, যা অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছিল। অন্ধকারে তাদের ফেস আমি দেখতে পাইনি, কিন্তু তাদের চোখগুলো জল করছিল, যেমনটা বিড়ালের চোখ জল করে।
তারা কন্টিনিউয়াসলি চিৎকার করছিল। তারা আসার পর ঘরটা আগুর বাতির গন্ধে ভরে যায়। এটা আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি বিছানা থেকে ওঠার চেষ্টা করি এবং আম্মুকে ডাকার চেষ্টা করি, কিন্তু আমি নড়াচড়া করতে পারছিলাম না এবং কোনো কথাও বলতে পারছিলাম না। মনে হচ্ছিল কেউ আমার গলা চেপে ধরেছিল। এটা চলতে থাকে, আমি প্রচন্ড ঘুমতে থাকি। তারপর আমি দোয়া পড়া শুরু করি। শব্দ পেয়ে লাপাসের ঘর থেকে আমার আম্মু আসেন। আমার এই অবস্থা দেখে আমার আম্মু আমাকে ধরে জিজ্ঞেস করেন যে কি হয়েছে তোর। তখন আমি ওই লোকগুলোকে আর দেখতে পাচ্ছিলাম না। আস্তে আস্তে আমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসি। পরের দিন সকালে উঠে আমি জানতে পারলাম যে আমাদের বাড়ির পাশের একটি ছেলে সুইসাইড করেছে। এরপর আমি তার লাশ দেখতে চাই। লাশটি দেখতে গিয়ে আমি যা দেখি তাতে আমি আরো অবাক হয়ে যাই। আমি দেখলাম লাশটি শোয়ানো আছে এবং তার চারপাশে তার পরিবারের লোকজন বসে চিৎকার করে কাঁদছে এবং পাশে আগরবাতি চালানো ছিল। গতকাল রাতে যা ফিল করেছি কোন ঘটনাটি আমার চোখের সামনে আমি দেখছিলাম। পরে আমি জানতে পারি যে ছেলেটি গতকাল মাঝরাতেই সুইসাইড করে। এটা অদ্ভুত কিংবা ভয়ের ঘটনা কিনা জানি না, তবে আমি খুব ভয় পেয়েছিলাম। সিরিয়াসলি ভয় পাওয়ার মতো একটা ব্যাপার। আপনি যদি এখন হঠাৎ করে আজকে রাতে ঘুম থেকে ওঠেন এবং দেখেন যে আপনার পাশে আপনার চারপাশে চারজন ভদ্রলোক সাদা পোশাক পরে হাঁটু মুড়ে বা হাঁটু ভেঙে আপনার সামনে বসে আছে, আপনার পাশে বসে আছে এবং উত্তম হয়ে আপনার দিকে তাকিয়ে আছে, আপনার কেমন লাগবে ভেবে দেখেছেন? আমার মনে হয় যে আপনারা চাইলে জিনিসটা একটু কল্পনা করে দেখতে পারেন। আমাকে আর্থিক চাঁপাইনবাবগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ইমেল গুলো হেভি হয়েছে। দিয়ে আমাদের লিখেছেন যে আই এম উইথ মাই কাজিন এবং তারা শুনছেন আমাদেরকে। শামীম সিলেট থেকে লিখেছেন এবং আর যে হান্টের কথা তিনি বলেছেন। আমার মনে হয় যে এই সময় যদি আপনাকে আমি আর যে হান্ট নিয়ে কথা বলি, আমি যদি এখন এই সমস্ত বিষয় নিয়ে ইনফরমেশন দিই তাহলে বাকি সবাই বিরক্ত হবেন কিনা। সাউন্ড খান আমাদের SMS করেছেন এবং আমাদেরকে বলছেন আমার ফ্রেন্ড সাবরিনা ICU তে আছে এবং ওর জন্য দোয়া করতে বলছেন। আমরা চাই যে সবাই আপনারা দোয়া করুন। জোনায়েদ হাসান জয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন রুমিন হাতির ঝিল থেকে এবং আপনি 3 months এগেন তিনি জয়েন করেছেন আমাদের সাথে। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম ব্যাক এবং আশা করছি আমাদের রেগুলার আপনাকে পেয়ে যাবো। FH ডালিম হাজারিবাগ থেকে আমাদের সঙ্গে আছেন। যশোর থেকে আমাদের সঙ্গে আছেন যে তিনি যশোর থেকে তিনি নাম লেখেনি, পড়তে পারলাম না। রিয়াদ খুলনা থেকে আমাদের সাথে আছেন। এছাড়াও হাসান খান বিশ্বনাথ থেকে সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন এবং তিনি এবং চাচা শুনছেন। আমাদের সঙ্গে আছেন মালিহা খুলনা থেকে এবং সুনুল উজ্জ্বল রাজশাহী থেকে দুজন মিলে আমাদের সাথে আছেন। রকি এবং মিমো আমাদের সাথে আছেন। আমাদের সাথে রয়েছেন মেহেদি হাসান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সাকিব ফার্মগেট থেকে তিনি শুনছেন। এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি জেরিন এবং তিনি ময়মনসিং থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রিফাত ময়মনসিং থেকে। এছাড়াও খুলনা থেকে সিসির তাসনিম আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন গোলাম রাব্বি মিরপুর থেকে। এছাড়া আমাদের সাথে আছেন শিমুল উজ্জ্বল, অর্পিতা আমাদের সঙ্গে আছেন ওয়ারি থেকে। তাসফিক আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি হাসান আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও জয় খুলনা থেকে। সাখাওয়াত জিগাতলা থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন কাইয়ুম বিশ্বাস। শিমুল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন আরো অনেকে। আপনি যদি থাকতে চান বা আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান বা আসতে চান তাহলে যেটা করতে হবে মোবাইলের মেসেজ গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORT ফুর্তি স্পেস
আপনার নাম, স্পেস, আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutasm@radiofurti.fm, which is BHWTFM@radioFORT.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তবে তার আগে জানিয়ে দিই যে আপনারা আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করবেন, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutafm.russell। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির পরের ঘটনাটিতে। জি, আসসালামু আলাইকুম, নাম again আসসালাম। মোহাম্মদ শাহরুখ রহমান। আমি আমার বাসস্থান নিয়ে আরেকটা ইনসিডেন্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো আমার অ্যাজ আই টোল্ড বিফোর দ্যাট আমার বাসাটা একটু লাইক হন্টেড টাইপ। তো আমাদের ওই বাসাটা নিয়ে আবার বলছি যে আমাদের কোনো একটা লাইক আমার বাসাটাতে আমি অফেন রাত জাগি, বেশিরভাগ সময় রাত জাগা থাকে। সো এরকম হয় যে আমি এখন ওটা ধরতে পারিনি যে কোন টাইমটা, বাট পুরা বছরের কোনো এক আমাবস্যা রাতে এরকম শোনা যায়। আমাদের বাসাটা তো খুব পুরনো, সো পুরানো বাসার সিঁড়িগুলোতে আপনার লাইট খুব হালকা গ্রিল দিয়ে আপনার রেলিং দেওয়া হয় আপনার সিঁড়ির। তো পুরোনো সিঁড়ি যখন কেউ ধরে খুব দ্রুত নামতে থাকবে, আপনারা যারা জানেন তারা দেখতে পারবেন, মানে আপনারা ফিল করতে পারবেন যে একটা ভাইব্রেশন, একটা আয়রনিক সাউন্ড হয়। তো একদিন আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম রাতের দিকে, অ্যান্ড দ্যাট মোমেন্ট লাইক আমাদের বাসাটা হচ্ছে 2 ইউনিটের, আর আমার সামনের রুমটা হচ্ছে আপনার ঠিক সিঁড়ির যেই স্পেসটা থাকে ওইটার সাথে লাইক জাস্ট একটা দেয়ালের জন্য মনে করেন পুরো একটা আলাদা হয়ে গেছে। তো যে আমি কথা বলতে থাকি, অল অফ এ সাডেন দেখি যে আমি শুনতে পারি যে 5 তলা বিল্ডিং পুরাটা সিঁড়ি, মানে এক পায়ে পায়েল পরে, মানে পায়েল তো না, সরি, নুপুর পরে একটা কিছু একটা খুব দ্রুত, মানে একটা স্বাভাবিক মানুষের স্পিডের থেকেও খুব বেশি দ্রুত আপনার 5 তলা থেকে নিচে নামতেছে আর নিচ থেকে 5 তলা উঠতেছে। And এটা র্যাপিড হচ্ছে, 2-3 মিনিট টানা হলো। অ্যান্ড আমি সাহস করতে পারছিলাম না যে আমি গেটটা খুলে দেখবো। অ্যান্ড লাইক বোঝা যাচ্ছিল যে সে গ্রিল ধরেই হাঁটতেছেন, মানে খুব দ্রুত ভাবে মুভ করতেছেন। অ্যান্ড আপনার এক পায়েল নুপুর ছিল। আর আমাদের বাসার আরেকটা জিনিস, আমাদের বাসার সামনে যে রাস্তাটা, একদিন আমার একটা ফ্রেন্ড আমাকে হঠাৎ করে বলে যে আচ্ছা, তুই কি কোনো সময় শুনছি যে একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে মাঝরাতে, ঘোড়ার গাড়ি যেটাতে আপনার ঘোড়ার যে খুরের শব্দ আর হচ্ছে ঘোড়ার যে গাড়ির যে চাকার শব্দ, এই চাকার শব্দটা শোনা যায়, বাট আজ পর্যন্ত এটা কেউ দেখে নাই রাসেল ভাই। আর লিটারালি লাইক আমিও এটা একবার শুনছিলাম, বাট আমি এটা হ্যালুসিনেশনও হতে পারে দেখে আমি এখন ওটার উপরে এরকম একটা মাথা ঘামাইনি। আর এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আমাদের পরবর্তী আবারও আপনার কাছে আসবো এবং আপনার যে ঘটনাটা আছে, আপনি বলছিলেন যে অ্যাম্বুলেন্স নিয়ে, সেই ঘটনাটা আমি একটু শুনে ফেলি। নামটা একটু বলবেন আরেকবার। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শুভ, আমি এসেছি উত্তরা 10 নম্বর থেকে। তো আমি আপনাকে ধন্যবাদ আরেকবার আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার যে দুলা ভাই আছে তার এক বন্ধু, সে মানে প্রথম ড্রাইভিং শিখে। তো ড্রাইভিং শিখে তখন সে রাস্তায় নতুন একটা প্রাইভেট কার ভাড়ায় চালায়। তো একদিন সে একটা টিপ পায়, যশোরে একটা টিপ পায় সকাল 8টার দিকে। ফোন আছে তার কাছে, এটা রওনা দেয়। তো তার খুবই উৎসাহ, সে প্রথম টিপ, ফার্স্ট টিপ তার। আর সে কখনো যশোরের দিকে যায় নাই। তো তার বাড়ি ময়মনসিংহের দিকে। তিনি যশোরের দিকে রওনা দেয় 9:30টার দিকে। তো সেখানে যায় পৌঁছাতে প্রায় 4:30 কি 4:30টার দিকে যায় পৌঁছায় ওইখানে। তো ওইখানে পৌঁছানোর পরে তিনি ওইখান থেকে খাওয়া দাওয়া করে, যাত্রী নামাইতে খাওয়া দাওয়া করে আর কি আবার ব্যাক করে ঢাকার দিকে 5টার দিকে রওনা দেয়। তো সে চিন্তা করে যে আমি খালি গাড়ি নিয়ে গেলে হয়তো খুবই হবে, তো আমি কিছু যাত্রী পাবো রাস্তায়। তো তিনি গাড়িটা নিয়ে আসতে থাকে। 10-15 কিলোমিটার চালানোর পরে তার গাড়িটা কিছু প্রবলেম দেখা দেয়। যে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেলে সে গাড়ি থেকে নামে অনেক চেষ্টা করে, তো তিনি পারে না। গাড়ি ঠিক করতে না পারাতে তিনি অনেক
মানে ট্রাই করার পরেও না পারাতে তিনি কোনো একভাবে একটা গ্যারেজে নিয়ে যায়। গ্যারেজে নিয়ে যাওয়ার পর গাড়িটা ঠিক করতে করতে প্রায় মনে করেন 10টা কি 11টা বেজে যায়, রাত হয়ে যায় অনেক। তো তিনি রাত্রেবেলা তখন গাড়ি ঠিক করে আবার বিসমিল্লাহ করে গাড়িটা নিয়ে রওনা দেয়। তো তিনি গাড়িটা এত স্লোলি চালাচ্ছিল যে তার চিন্তা ছিল যে যেহেতু এই রোডে সে নতুন, আর রোড সম্পর্কে তার অনেক ড্রাইভার কিন্তু অনেক ধরনের অনেক কথা শুনে। আমি রাসেল ভাই একটা কথা বলে রাখি এখানে, যারা এই মুহূর্তে যেসব লোক এই মুহূর্তে কিন্তু গাড়ি চালাচ্ছে, রেডিও ভিতরে এফএম শুনছে, আমাদের এই ঘটনাগুলো শুনছে, তারা হয়তো এই রোড সম্পর্কে অনেক কিছু জানে। আর যারা মানিকগঞ্জ রোডে যাচ্ছে তারা এটা তো অ্যাবসলিউটলি এই কাহিনীটা জানে, এরকম জিনিস অনেকে দেখেছে। তো আমি ঘটনায় বলে যাচ্ছি। তো তিনি চলে চাচ্ছে যে রাস্তা থেকে যাত্রী পাই আমার যাওয়াটা সহজ হয়ে যাবে, মানে একাকিত্ব গেলে কিন্তু কারো ভালো লাগে না। এই জন্য সে রাস্তাতে সেই আস্তে 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 তো তিনি মানে ফেরি পার হয়ে এই পার আসে পরে ঠিক রাস্তা 2:40 কি 3টার দিকে এই পার আসে। তো ওই পার আসার পর মানিকগঞ্জ রোডে যখন উঠে সে তখন দেখে যখন যাত্রী না পাইছে সে এবার গাড়ির স্পিড বাড়ায় দেয়। তো কিছুদূর যাওয়ার পর সে যখন মানিকগঞ্জ হাইওয়েতে তখন সে দেখতে পায় যে কেউ গাড়ি সিগন্যাল দিচ্ছে হাত বাড়িয়ে। তো সে আল্লাহর কাছে খুবই শুকরিয়া আদায় করলো যে আল্লাহ রাস্তায় মানে এতক্ষণ ট্রাই করার পর একটা যাত্রী পাইছি। তো তিনি গাড়িটা যায় তার কাছে স্লো করতে ব্রেক করতেই দেখে একটা মেয়ে, কম বয়সী একটা মেয়েটার বয়স আনুমানিক তার বাচ্চা যে 20 কি 25 হবে। সে বলতেছে যে সে বলার আগে যে সে তো বলবে যে কোথায় যাবেন, সে বলতেছে যে ভাই আমাকে একটু নবীনগর ড্রপ করে দিবেন। তো সে বলতেছে ঠিক আছে আপনি উঠেন, গাড়িতে উঠেন। সে তারপর বলতেছে ভাই আমার কিন্তু টাকা নাই কোনো, বলতে কোনো প্রবলেম না আপনি উঠেন গাড়িতে। তো সে গাড়িতে উঠে পিছের সিটে উঠে সে বসে সে গাড়ি চালাচ্ছে আর জিজ্ঞেস করছে যে আপনার নাম কি, কোথায় থাকেন। সে কোনো মানে কথার জবাব দিচ্ছে না, তার কথার কোনো রিপ্লাই দিচ্ছে না। সে তখন বিরক্ত হয়ে গেল যে মেয়েটা হয়তো একটু ইয়া টাইপের। তো সে গাড়িটা চালাচ্ছে আর তার সাথে কোনো কথা বলে না। তো সে কিছু দূর যাওয়ার পরে 10-15 মিনিট গাড়ি চালানোর পরে তার কাছে মনে হচ্ছে যে অকারণে একটা মানুষ অকারণে তো ভয় পাওয়ার মানে কিভাবে ভয় পাবে, সে অকারণে কোনো একটা ভয় পাচ্ছে, কেমন যেন তার মনের ভিতরে অস্থির লাগছে, ভয় পাচ্ছে। সে এবার গান ছেড়ে দিল। তারপর সে চিন্তা করলো, একটু পরে তার রাসেল ভাইকে একটা কথা বলি, তার নাকে নাকি কোনো একটা গন্ধ আসছিল, পচা কোন একটা গন্ধ। তো সে দেখলো যে সে চিন্তা করলো এতক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, মেয়ের কোনো কথাবার্তা নেই। তো সে আবার গাড়ি চালাচ্ছে আর বলতেছে কি ব্যাপার কোনো কথা বলতেছেন না। সে কোনো উত্তর দেয় না। তখন সে গ্লাসের দিকে তাকায়, আয়নার দিকে, যে সে মেয়েটা আছে কিনা। তো যেহেতু পিছের সিট পুরোটা দেখা যাবে, তো দেখে যে মেয়েটার কোনো অস্তিত্ব নেই ভিতরে, মানে মেয়েটা নেই। তো অনেক চেষ্টা করার পর যখন না দেখে তখন সে গাড়িটা স্লো করে পিছের দিকে তাকায়, দেখে না মেয়েটা আছে। এবার সে আবার গাড়িটা চালায়, চালাতে আবার কিছুক্ষণ পরে সে আবার গ্লাসের দিকে তাকায় যে মেয়েটা এবার আছে কিনা। এবার দেখে গ্লাসে কোনো তার ছবি দেখা যাচ্ছে না। এবার সে গাড়িটা স্লো করে আবার পিছিয়ে থাকে। তো এরকম 2-3 বার করার পরে রাসেল ভাই সে যখন গাড়িটা আবার চালাচ্ছে এবার গন্ধটা আস্তে আস্তে বাড়তে থাকে। গন্ধটা বাড়তে বাড়তে সে বিরক্ত হয়ে যায়। এবার চিন্তা করে যে মেয়েটা কোনো গন্ধ পাচ্ছে না, মেয়েটা তো কোনো জবাব দিতেছে না যে এত গন্ধ আসতেছে, সে তো হয়তো কমপ্লেন করবে যে ভাই এত গন্ধ কেন। তো সে পিছের দিকে তাকায়, গাড়িটা ব্রেক করে যখন পিছের দিকে তাকায় তখন থেকে এবার সত্যিই কোনো মেয়ে নেই গাড়ির ভিতরে। তো এটা দেখার পরে রাসেল ভাই সে এতটা ভয় পেয়ে যায় যে গাড়িটা সে ব্রেক করে দৌড় দিতে বাধ্য হয়। রাস্তার এক সাইডে ব্রেক করে গাড়িটা থেকে বের হয়ে দৌড় দেয়। আচ্ছা, দৌড় দিয়ে সে দূরে কোন এক দোকান দেখতে পায় যে আলো জ্বলতেছে। সেখানে দৌড় দিয়ে যে মানে হুড়মুড় করে যে পড়ে যে ভাই আমাকে বাঁচান, ভাই আমাকে বাঁচান, এরকম আর কি। তো সে বলতেছে কি হয়েছে। তো সে বলতেছে যে ভাই কয় কি হয়েছে, কয় ও রাসেল ভাই এখানে আমি একটা কথা বলতে ভুলে গেছি। সে যখন গাড়ি থেকে নামে, তো নামার পরে সে কিন্তু প্রথম ডোরটা খুলতেছিল না। রাসেল ভাই এখানে আমি একটা কথা বলতে হয়ে গেছি, সরি, আমি লিসেনারদের কাছে সরি বলতেছি, আপনাকে বলছিলাম তাড়াহুড়া বলতে ভুলে গেছি। তো ঘটনাটা হয়েছে সে গাড়ি যখন মেয়েটাকে না দেখে তখন সে গাড়ির স্পিডটা বাড়ায় দেয়। তো কিছু দূর গাড়ি চালানোর পরে ড্রাইভ করার পরে দেখে যে গাড়ির সামনে আর কি কেউ আবার সিগন্যাল দিতেছে। তো আবার সিগন্যাল দেওয়ার পরে এবার সে গাড়িটা সামনে যে দেখে যে সেই মেয়েটা আবার সিগন্যাল দিচ্ছে গাড়িতে, যে মেয়েটা গাড়িতে ছিল না। তো সে এবার গাড়ি আরো স্পিড বাড়ায় দেয়, সে গাড়ি আর কোনো থামানোর চিন্তা করে না। গাড়িটা বাড়াই দিলে কিছু দূর যাওয়ার পরে সে এবার দেখে যে গন্ধটা এবার গাড়িতে আসতেছে, মেয়েটা দেখে তো সে উঠায় নেয় গাড়িতে। এবার তখন সে দেখে যে ফিল করে যে মেয়েটা এবার গাড়িতে এবার সে তো গাড়ি ব্রেক করতে চায়, বাট গাড়িটা ব্রেক হচ্ছে না। সে এবার আল্লাহর নাম নিয়ে দোয়া পড়া শুরু করে, তখন গাড়িটা ব্রেক হয়। ব্রেক করে সে নেমেই এক দৌড় দূরে এক দোকানে যে সেখানে বলতেছে ভাই আমাকে বাঁচান।
তো লোকজন বলছে কি হয়েছে, তো সেই সব ঘটনা খুলে বলে লোকজন বলতেছে ভাই আপনি এক কাজ করেন, আপনি এত রাতে আর এখান থেকে যায়েন না, আপনি দোকানে থাকেন, এখানে থাকেন, সকাল হলে যেন। পরে বলতেছে ভাই আমার সাথে এরকম ঘটতো কেন, একটা জিজ্ঞেস করছে, বলছে ভাই আপনার সাথে একার সাথে ঘটে নাই, এই মানিকগঞ্জ রোডে এমনও আছে, এরকম অনেকে দেখেছে, যারা জানে তারা কখনো রাস্তায় গাড়ি থামায় না, যারা একা একা গাড়ি চালায় আসে তারা কখনো গাড়ি চালায় না, রাস্তায় না, আর গাড়ি থামায় না, আর আপনি গাড়িটা থামাইছেন, এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল, আর ওকে উঠানোটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে আপনাদের কিছু ফেসবুকের কমেন্ট আমরা পড়ে ফেলতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই লিখছেন, উত্তম দাস শ্রাবণ আমাদের সাথে লিখেছেন, আমাদের কাছে এখানে আছেন আরাফাত আমাদের সাথে আছেন, এছাড়া আমাদের সাথে আছেন মাহমুদ তারেক, এছাড়া আমাদের সাথে প্রিন্স উজ্জ্বল আছেন, আমাদের সাথে আছেন মেহেদি হাসান মাসুদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জুয়েল ইফতেখার আমাদের সঙ্গে আছেন, এবং সিলেটে পাহাড়ের উপরে তারা কয়েকজন মিলে বন্ধুরা মিলে শুনছেন এবং সেই ছবি তারা up করেছেন আমাদেরকে, আমরা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মীর আকাশ, এছাড়াও MH আচ্ছা MH আমি নামটা পড়তে পারলাম না, মিথিরা টুম্পা মনি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি বলছেন ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই, আমি 3 বছর যাবত ভূত FM শুনছি, কোন এপিসোড মিস হলে ডাউনলোড করে শুনি আমার। আচ্ছা ওকে, এবং তিনি রংপুর থেকে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আরিফুর রহমান জিতু আমাদের সঙ্গে আছেন, এছাড়া এবং তিনি বলছেন মানিকগঞ্জের রাস্তাটা ভৌতিক, এলাকা জুড়ে অনেক ঘটনা রয়েছে, তাই অ্যাম্বুলেন্সের স্টোরিটা ভালো লাগছে শুনতে। এছাড়াও তিতুমির রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি ইসরাত জাহান ফারিয়া, আয়নার গল্পটা তার কাছে ভালো লাগলো। মাসুমা আহমেদ আমাদের সঙ্গে আছেন শফিকুল ইসলাম, এছাড়াও রাফিন আহমেদ খুশবু আমাদের সঙ্গে আছেন, মালাই সরকার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দীপ ইভান্স কস্তা, এবং তিনি এবং ইউএসএ থেকে সরাসরি আমাদেরকে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। যারা দেশের বাইরে রয়েছেন এবং দেশের ভেতরেও যারা চান যে আমরা আপনাদের কল দিই এবং সরাসরি আপনাদের সাথে কথা বলি, এবং আপনারা লিসনারদের সাথে ফোনে আপনাদের ঘটনা শেয়ার করতে পারেন, পৃথিবীর যেই প্রান্তে থাকুন না কেন, আমরা কল করতে পারবো আপনাকে, এবং আপনারা যেটা করতে হবে আপনাদের সেই জন্য আপনাদের নাম্বারটা, ফোন নাম্বারটা জানাতে হবে, এবং আপনি যে আগ্রহী কথা বলতে, আপনার ঘটনাটা অবশ্যই পাঠাতে হবে, ঘটনা সিলেক্টেড হলে তারপরে সবকিছু ঘটনা পাঠাবেন, এবং আপনি যদি কথা বলতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের একটু জানাবেন। দেশের বাইরের জন্য যারা আছেন, দেশের বাইরে তাদের কথা বলছি, স্পেশালি আমরা তাদেরকে ফোন দেবো যারা দেশের বাইরে আছেন তাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের পরবর্তী ঘটনাটি রিসেন্টলি ঘটে গেছে হাফেজ মাইনুদ্দিন সাহেবের সাথে। গত সপ্তাহে উনি আসেননি এই কারণে তিনি একটা ঝামেলায় পড়েছিলেন। কি ঝামেলায় পড়েছিলেন সেটা আজকে আমরা শুনবো, শুনেছি তার মুখেই। আসসালামু আলাইকুম, শুনি আমরা। আমি ভাইয়া গত সপ্তাহে আসতে পারিনি, কারণ একটা খুব বিপদে পড়ে গেছিলাম, সেটা আমাদের আজিমপুর এলাকারই কবরস্থানে। তো আজিমপুর কবরস্থান এলাকার আশপাশ এলাকায় সে এক বাড়িতে গত 2015 সালে একটা মেয়েকে জিনে ধরেছিল, সেটা আমি তদবির করেছিলাম। তো আলহামদুলিল্লাহ এতদিন খুব ভালো ছিল, কিন্তু হঠাৎ করে 2017-এর 26 তারিখ বুধবার রাত্রিতে তার একটি সমস্যা দেখা দেয় পুনরায়। তো রাত্রিবেলা ঘুমানোর সময়তেই তার খুব সমস্যা, হঠাৎ মাথা ধরা, পেট ব্যথা, নানান সমস্যা, এবং এমনকি তার বাবা মার ভাইয়ার সাথে দুর্ব্যবহার করতেছিল, এবং ও যে সবাইকে আঘাত করতেছিল, তো ওর ভাইয়া ওর বাবাও তার শক্তিতে পারতেছে না, এত শক্তি তার গায়ে চলে আসছে। তো এটা ওর মা তখন বুঝে গেছে হয়তো পুনরায় আবার পূর্বে কোনো যে জিনটা ছিল সেটা হয়তো আবার তাকে ধরা হয়েছে বা ক্ষতিগ্রস্ত। তো সেই রাত্রিতে আমাকে ফোন করা হয়েছিল, আমি বলছি আগামীকাল আসবো, আজকে তো এখন আসতে পারবো না, সমস্যা। তো তারা সকাল পর্যন্ত অপেক্ষা করছে। সকালবেলা যখন তার শারীরিক খুব সমস্যা হয়ে যায়, তখন তারা ডাক্তার কাছ থেকে নিয়ে যায়, ডাক্তারখানা থেকে তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়। তো তাকে ঘুমের ওষুধ খাওয়ার পরও সে ঘুমাইতে পারেনি, তার খুব প্রচন্ড সমস্যা হচ্ছিল। পরবর্তীতে সে মেয়ে দুপুরের দিকে নিজেই গলায় ফাঁস দেওয়ার জন্য নির্জন কক্ষে গিয়ে সিলিং ফ্যানের মধ্যে যখন ওড়নাটা সে পাঠিয়ে নেয় এবং সে ফাঁস দিবে, তখন ওদের বাড়ির 7 তলা বেলকুনির সামনে যে একটা দরজা আছে, সেই দরজা দিয়ে
আজিমপুর কবরস্থানটা দেখা যায়। তো ফাঁস দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু অথচ সে কবরস্থানের দিকে যখন দৃষ্টিটা চলে গেল, কিছুক্ষণের মধ্যে সে দেখতে পেয়েছে যে ওর কাছে মনে হলো যে আজিমপুর কবরস্থান থেকেই যে কোনো তার কাছে খুব সামনাসামনি এসে একজন ডান কানে আর একজন বাম কানে, দুজন দূর কানের মধ্যে তাকে ফু দিয়ে দিল। এই ফু দেওয়ার সাথে সাথে ও চিৎকার দিয়ে নিচে পড়ে গেছে এবং খুব আঘাত পাইছে এবং সাথে সাথে তার ভীষণ জ্বর। তোর বাবা মামাকে ওকে যখন ঘুম পাড়ে দিল, বিছানা নিয়ে গেল এবং সাথে সাথে আমাকে ফোন করলো যে এই এক্ষুনি আসতে হবে, কারণ ওর অবস্থা খুব খারাপ, আপনি চলে আসেন। তো আমি সেইখানে যাই। যাওয়ার পর যেখানে গেছি তার বাসায় যখন যাওয়া হয়, দেখি গিয়ে ওর দুটা পা কবজিটা শুধু বিছানায় আর বাকি পুরো শরীরটা ভাসমান অবস্থায় শুধু আঁচড় খাইতেছে, বারবার আঁচড় মারতেছে, একবার নয় 3-4 বার এরকম পুরো শরীরটাকে শূন্য উপরে ভাসিয়ে নেয়, আবার নিচে ফেলে দেয়। তো এরকম আবার আশ্রাইতেছে। তা আমি বললাম ঠিক আছে আপনারা সরে দাঁড়ান, আমি দেখতেছি। তখন আমি কোরআন থেকে তেলাওয়াত করে যখন একটা ফু দিয়ে দেই, তখন সে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু যখন সে অজ্ঞান হয়, নিজের হাত দিয়ে তার কপালের মধ্যে এমন ভাবে আঁচড় মারে, গায়ের মধ্যে যে এমন ভাবে আঁচড় মারতেছে, সাথে সাথে সেগুলো চিরে চিরে রক্ত বের হইতেছে, খুব আঁচড়ের দাগ, রক্ত বের হইতেছে। এরপর আমি আবার কোরআনের এক গ্লাস পানি নিলাম, পানির মধ্যে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করে ঘরটার মধ্যে ছিটিয়ে দিলাম। ওই মুহূর্তে সে একটু থামছে, কিন্তু ওর ভাই কাছে ছিল। হঠাৎ করে তার ভাই ওর ভাইয়ের গলার মধ্যে খুব চাপ দিয়ে ধরছে, দিয়ে এক কথাই বলতেছে, আমি তো ওর কাছ থেকে যাব না, আমি ওর খানেই থাকবো, আমাকে কেউ তাড়াতে পারবি না, তুই কেন আসলি? তখন আমি তাদেরকে বলি ঠিক আছে আপনারা ঘরের থেকে যারা আছেন চলে যান, যাওয়ার সময় দরজাটা বন্ধ করুন এবং বাতিটা নিভিয়ে দেন, আমি বাকিগুলো দেখতেছি। তো ওরা সবাই বের হয়ে গেল, ওর ভাই আর ওর ছোট বোন যে ক্ষতিগ্রস্ত তারা রয়ে গেল। তো ঘরের বাতিটা বন্ধ করে যখন আমি দরজা বন্ধ করে আমি আমার তদবির করলাম, দুজন শান্ত হলো কিছুক্ষণ। খুব শান্ত হওয়ার পরে আমি পুনরায় তাদেরকে তদবির করে তার বাবা মাকে বললাম ঠিক আছে আমি এক সময় আবার আসবো, এসে আমি ঘরটা আপনাদের বন্ধ করে দিয়ে যাবো নি, আর ওদের কাছে কিছু রাখার জন্য দিয়ে যাবো নি দোয়া। যখন আমি বাসার থেকে বের হয়ে কিছু দূরে আগালাম, তো ও নাকি ওর যে মেয়েটাকে জিন গ্রস্তিগ্রস্ত, ও নাকি ওর মাকে বলতেছে দেখ এক্ষুনি আমাকে মাছ খাওয়াতে হবে, আমাকে মুরগি খাওয়াতে হবে, যদি এক্ষুনি মাছ এবং মুরগি আমাকে খাওয়াতে দিস তাহলে আমি আর আসবো না, আমি চলে যাব। তোর মা সাথে সাথে আমাকে আবার ফোন করলো যে আপনি এক্ষুনি আসেন, কেননা ও তো হাজির আছে, ওর শরীরেই কেন এলোমেলো কথা বলতেছে আর বলতেছে মাছ খাবে মুরগি খাবে, তা আপনার কাছাকাছি থাকলে ভালো হয়। তা আমি সেখানে আবার পুনরায় যাই, যে যখন বসার পরে আমি জিজ্ঞেস করলাম কি তুমি বলতেছিলে? তো ও বলতেছে আমি মাছ খাবো, আমাকে যদি এক্ষুনি মাছ এনে দেয় আমি মাছ খেয়ে চলে যাব এবং মুরগিও খাওয়াতে হবে। তখন বললাম না এগুলো খাওয়ানো যাবে না, তুমি নিজ থেকেই ওকে তুমি কোনো ক্ষতিও করবে না, আমিও তোমাকে কোনোভাবে কোনো কষ্ট দেব না, আমি তোমাকে কোনো কষ্ট ভাবে না দিয়ে আমি তোমাকে বলতেছি আপসের মাধ্যমে তুমি চলে যাও। পরবর্তীতে তো যাবেই না, যাবে না, তো অবশ্যই আমার হাতের মধ্যে খুব কামড় মারে, এই হাতের মধ্যে আঘাত করা হয়। পরে আমি তদবির মাধ্যমে সেটাকে ছাড়িয়ে দিয়েছি, মাছও দেওয়া হয়নি, মুরগি আমি সেটাকে নিষেধ করে দিয়েছি। যাবারটা এখন কেমন হচ্ছে উনি? এমনি আমি শুনতে পারছি এখন ভালো আছে, শুধু গায়ের রংটা নাকি একটু ফর্সা থেকে কালো, কালো থেকে ফর্সা হয়ে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনা যাবো, আমাদেরকে ইমেল পড়তে চাই আমরা এখন। ইমেলটা যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। হ্যালো ভাইয়া, আশা করি ভালো আছেন। আমার নাম আফরিন সুলতানা পায়েল। এরপরে তিনি মোবাইল নাম্বার দিয়েছেন। আমরা একটু আগে মানিকগঞ্জের ঘটনা শুনছিলাম, এটাও মানিকগঞ্জ শিবালয় থানার উত্তলি থেকে। আচ্ছা, এটা তো আমরা পড়েছি, এই ঘটনাটি না, এর পরের ঘটনাটি, সরি। আচ্ছা, তিনি লিখছেন প্রিয় রাসেল ভাই, সালাম নেবেন। আপনি সবসময় ভালোর দলেতে জানতে চাইলাম আমরা কেমন আছেন। আমি আমার সামাজিক প্রতিষ্ঠা এবং কর্মের অবস্থানগত কারণে নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক। অনেক সাহস সঞ্চয় করে আজকে লিখতে বসেছি। আমি বরাবর একটু ডান পিটে গোছের, তাই জাদুটোনার বান মারাতে বিশ্বাস করতাম না। কিন্তু গত 1 দশকের বেশি হলো আমার ব্যক্তিগত জীবনে কারণে আমার মনে অনেক প্রশ্ন বহুদিন ধরে ঘুরছে। ভূত প্রোগ্রামে যারা আসেন
এই সব নিয়ে চর্চা করেন, আমার প্রশ্ন তাদের কাছে থাকবে, কেন আমার সাথে এত বছর ধরে এমন হচ্ছে এবং এই ক্ষেত্রে আমার আসলে কি করা উচিত? তারা যদি আমাকে উত্তর দিতে পারেন খুবই উপকার হয়। এই ক্ষেত্রে আমার জীবনে আমার নিজের ব্যাপারে কিছু একটা বলে নিয়ে নেই যতটা সংক্ষেপে সম্ভব। আমার জন্ম 23 ফেব্রুয়ারি 1981 সালে। আমার মায়ের নাম শরীফা আক্তারি। 2000 সালে আমার পছন্দে আমার বিয়ে হয়। আমি একটি অকর্মণ্য ছেলের সাথে, যা বুঝতে আমার সময় লেগেছে। অতঃপর 2002 সালের 21 সেপ্টেম্বর আমাদের একটি কন্যা সন্তান হয় এবং যৌতুকের কারণে আমার 2003 সালের 8 মার্চ এই বিয়ের সমাপ্তি ঘটাতে হয়েছে। আমার কন্যাকে তার পিতা কখনোই দেখতে আসেননি বা খোঁজ নেননি কোনোদিন আজকের দিন পর্যন্ত। যতদূর জানা যায় তিনি অন্যত্র বিবাহ করেছেন। আমি আমার ডিভোর্স আর পড়াশোনা চালিয়ে গিয়েছি এবং মাস্টার্স পর্যন্ত শেষ করেছি। আজ 11 বছর আমি ভালো চাকরি করি, স্বনামধন্য কোম্পানি সমূহে কাজ করে এসেছি। তাই কর্পোরেটে আমাকে খুব বহু মানুষ চেনে এবং উল্লেখ করছি সাথে আমি একজন একটি বেশ বুনিয়াদি বংশের মেয়ে। পরিচয়টা এই জন্যই গোপন রাখতে হচ্ছে। গত 10 বছরে আমার পিতা মাতা আমার জন্য বিভিন্ন ভাবে বিয়ের চেষ্টা করে গেছেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে প্রতিবারই শেষ মুহূর্তে এসে পাত্র বা পাত্রের পরিবারের কেউ পিছিয়ে যায়। এমনকি একবার এঙ্গেজমেন্ট হয়ে যায়, 1.5 দিনের মাথায় এঙ্গেজমেন্ট ভেঙে দিতে হয়েছে, কারণ পাত্রের বাবা মেয়েকে বসেছিলেন কোনো কারণ ছাড়া। এটি 2008-এর ঘটনা। আমি ছেলেকে জিজ্ঞেস করলাম তার বাবা হঠাৎ কোনো কারণ ছাড়া এমন কেন করলেন। সবই তো আগে জানানো ছিল। উত্তরে পাত্র জানালো, আমি মাইনুদ্দিন ভাইকে বলবো যে আপনি শুনেন। উত্তরে পাত্র জানালো তার বাবা নাকি কোন হুজুরকে দিয়ে আমার পরিচয় এবং ছবি দেখানোর পর বলেছে আমি নাকি তার ছেলেকে জাদু করেছি এবং সেই হুজুর নাকি কোনো এক কবর থেকে আমার পুঁতে রাখা তার ছেলেকে বধ করার তাবিজ বের করে দিয়েছে। আমি হতভম্ব হয়েছি। এই জামানায় ঢাকা শহরে এই ধরনের উদ্ভট মিথ্যা শুনে। এর আগেও বছর 2 আগে একজনের সাথে বিয়ের কথা পাকাপাকি, কিন্তু হঠাৎ আমার বাবাকে কেউ ভুল সংবাদ দেয় পাত্রের ব্যাপারে। তাতে বাবা সেই প্রপোজাল নাকচ করে দেন। পরে জানতে পারি সেটা ভুল সংবাদ ছিল। আমি ভেবেছিলাম সম্ভবত আমার কাছের কোনো আত্মীয় স্বজনের এই কাজ হবে। তাই 2009 সালে আরেকবার যখন সব ঠিক হলো, আমার পরিবারের বাইরে কাউকে জানানো হলো না। আশ্চর্যের ব্যাপার, এবার পাত্র নিজেই বেঁকে বসলো। কি কারণে জিজ্ঞেস করায় সে জানালো সে প্রস্তুত না, কিন্তু আমার সঙ্গে যোগাযোগ বন্ধ রাখেনি। প্রচন্ড আঘাতে আমি বিয়ে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলি, কিন্তু মাস 2 পরে আবার যখন সেই পাত্র আমাকে আবার বিয়ের প্রস্তাব দেয়, এবার আমি নিজেই মানা করে দিই। আবার অনেকদিন পর 2015 সালে এবার আমার খালা আমেরিকায়, আমার মা পাত্র খোঁজবার ভার দেন। আমার খালা অনেক খুঁজে 2-3 জন পাত্রের খবর দেন। তার মধ্যে একজনকে আমার কন্যার এবং আমার পরিবারের সকলের পছন্দ হয়। আমার কন্যার বয়স যেহেতু 13, তাই আমার জীবন সঙ্গী যেই হবে, এখন আমার কন্যার মর্জির ব্যাপার রয়েছে। দেখা গেল ভদ্রলোক নিউ ইয়র্কে থাকলেও আমার চেয়ে আমার পরিবারের সাথে তার সম্পর্ক 4 মাসে অনেক ভালো হয়েছে। জিনিসপত্র কেনা শুরু হয়ে গেল, বুকিং পর্যন্ত হয়ে গিয়েছে। পাত্র ওদিকে তার বন্ধু, ভাই, মা এদের ঢাকা আসার ডেট ফিক্স করেছে। সবই ভালো চলছিল। হঠাৎ খবর এলো যে সে আসার 1 সপ্তাহ আগে অস্ট্রেলিয়াতে তার বোন জামাই সাংঘাতিক অসুস্থ। আমাকে জানালো সে যেহেতু সব ঠিকঠাক, তাই এবার বেশি দিন থাকার প্ল্যান বাদ দেবে, কিন্তু কাবিন করে যাবে, কারণ তাকে ঢাকা থেকে অস্ট্রেলিয়া যেতে হবে মা ভাই সহ। হঠাৎ 2 দিন পরে ভোর 4টায় সে ফোন করে আমার বাবাকে জানালো তার বোনের স্বামী একটু আগে মৃত্যুবরণ করেছে, তাই তাকে ঢাকা আসা বাদ দিতে হচ্ছে। আমি সকালে ঘুম থেকে উঠে খবর জেনে স্তব্ধ হয়ে যাই। কিছুটা মেনেই নেই আমার দুর্ভাগ্য। যদিও তার বন্ধু আমাকে আমেরিকা থেকে ফোন করে যোগাযোগ করে তৎক্ষণাৎ সান্ত্বনা দেয় এবং বর্তমান পরিস্থিতিতে জানায়, কিন্তু বুঝতেই পারছেন এসব আসলে তখন মূল্যহীন। সে আমার সাথে ফ্র্যাঙ্কফুর্টে ট্রানজিটে নেমে ফোন দেয় এবং
এবং এর পরের 1 সপ্তাহ সে অস্ট্রেলিয়াতে দাফন সেরে নিউ ইয়র্ক ফেরত যাওয়ার দিন পর্যন্ত পর্যাপ্ত যোগাযোগ রাখে। ফেরত যে 3 মাস 3 পরে 1 সপ্তাহ ছুটির প্ল্যান করে ঢাকায় আসার জন্য। এবার ঘটনা আরো ভয়াবহ, যেহেতু বারবার বিয়ে ভেঙে যাচ্ছিল তাই আমরা বিয়ের আলোচনা শুধুমাত্র পরিবারের লোকজনের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম, আত্মীয় বা বন্ধু জানতো না। এবার তার ফ্লাইটের ঠিক 2 দিন আগে আমেরিকা থেকে এক মহিলা ফোন করে আমাকে এবং তার একটি সম্পর্কের কথা জানালো। আমি এবার আর ভেঙে না পড়ে সরাসরি তার কাছে জানতে চাইলাম কথা সত্য কিনা, এবং সে স্বীকার করলো খবর সঠিক। কিন্তু তার বিয়ে করে ভবিষ্যৎ চিন্তা সেটা খাঁটি, তাতে নাকি কোনো খুঁত নেই। তার বিয়ে করে ভবিষ্যৎ চিন্তা সেটা নাকি খাঁটি, তাতে কোনো খুঁত নেই। আমি বিয়ে ভেঙে দিলাম 2015 সালের অগাস্টে। তারপর আর কোনোদিন চেষ্টা করিনি, ভয়, কারণ আমার ধারণা সম্ভবত আমার কোনো সমস্যা আছে। আরেকটা বিষয় ভালো যে বলে রাখা ভালো যে এই পর্যন্ত 5বার বিদেশ যাবার চেষ্টা করেছি, কিন্তু শেষ মুহূর্তে কিছু না কিছু ঘটনা বা বাধা আমার চলে আসে, তাই পাকাপাকি ভাবে আমি কোথাও মাইগ্রেট করতে পারিনি। 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত চেষ্টা করে তারপর বন্ধ করে দিয়েছি। আমার এক পুরনো বন্ধু, পুরান ঢাকার বন্ধু, আমার এইসব ঘটনা শুনে আমাকে বলল তার সন্দেহ হচ্ছে কেউ সম্ভবত কিছু একটা করে রেখেছে আমাকে, তাই সবসময় আমার উন্নতির পথে বাধা আছে। আমাকে ইস্তেখারা করতে এবং নামাজের পরে রাতে একটা মোমবাতি পুড়িয়ে শেষ করে তার ছবি পাঠাতে বলল, যে কোনো হুজুরকে নাকি দেখাবে। 2015 সালের অগস্টের 31 তারিখ আমি নির্দেশ অনুযায়ী এশার নামাজের পর দরুদ পড়ে একটা মোমবাতি জ্বালাই এবং রাত 11 2টায় তা পুড়ে শেষ হয়। তারপর তার ছবি ফ্রেন্ডকে পাঠাই। অক্টোবরের 1 তারিখের ফজরের নামাজের আজানের পর আমাকে জানানো হয় ইস্তেখারা ঠিক মতো হয়নি, আবার কাল করতে হবে। আমি ওই দিন সকালে উঠে প্রতিদিনের মতো রেডি হয়ে অফিসে যাই। দুপুর 3টায় আমার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় আর আমাকে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। 11টায় হাই পাওয়ারের পেইন কিলার ভেইনে দেওয়ার পর আমার অবস্থা ফেরে তার আগে পর্যন্ত আমি গলা কাটা জানোয়ারের মতো ছটফট করছিলাম। সব রকম ডায়াগনোসিস করার পর কিছুই পাওয়া যায়নি। 3বার আলট্রাসোনোগ্রাফি করেও কিছু পায়নি ডাক্তার। অতঃপর বাসায় আসলাম 2 দিন পর। এটা একটা স্বাভাবিক দুর্ঘটনা ধরলাম। এরপর ইস্তেখারায় বসলাম এবং ছবির জবাব এবার এলো। সে খুব কাছের কেউ, অনেকদিন ধরে সম্ভবত কোনো তান্ত্রিকের মাধ্যমে আমার জীবনের ব্যক্তিগত দিকে আমাকে মেরে রেখেছে, তাই কিছু কাজে আমি এগোতে পারছি না। কিন্তু কে করেছে এবং কিভাবে এসব বছরের পর বছর করছে সেটা জানতে আরো কিছু নিয়ম পালন করতে হবে। ওই দিন সকালে আমি আবার অসুস্থ হলাম এবং আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। এবার আমি ভয় পেয়ে গেলাম এবং আমার বন্ধুকে জানালাম যে জানার চেষ্টা করলাম অসুস্থ হওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ আমার চাকরি আছে। আমার প্রশ্ন আসলে, আমার এই অবস্থা কি আসলে কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে নাকি এটি দুর্ভাগ্য? অবশ্যই আমি আমার জীবনের উন্নতি চাই। যদি চাই, তাই ব্ল্যাক ম্যাজিক যদি হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে জানাবেন কি করা উচিত। আমি শুনেছি পানি পড়া দিলে নাকি এসবের প্রভাব নষ্ট হয়ে যায়, কিন্তু মাইগ্রেশনের চেষ্টাও বারবার বিফল যাচ্ছে। আমার আবারও চেষ্টা করছি। এই ক্ষেত্রে আমার কিছু করণীয় থাকলে দয়া করে জানাবেন। এরপর তিনি নাম দিয়েছেন, যে নামটা আমাকে বলতে মানা করেছেন সেটা আমি বলছি না। আমি একটা ছোট্ট বিরতি যাবো, বিরতির পর আবারও ফিরে আসবো, দেখি এর মধ্যে আমরা কোনো সমাধান পাই কিনা। ফিরে আসবো এবং তারপরে নতুন ঘটনা রয়েছে, সেই নতুন থেকে আমরা নিয়ে আসবো। রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আচ্ছা মাইনুদ্দিন ভাই, আপনি যেন কি বলতে চাচ্ছিলেন এটা আমাকে বলেন। জি, আরেকবার বলেন। জি ভাইয়া, এই যে প্রশ্নটা করা হইতেছে বাংলাদেশে এরকম বহু লোকই ক্ষতিগ্রস্ত, আমি বলবো সেটা আমার নিজের জন্য আমি দায়ী। আমি যদি ইবাদত বন্দেগী করি, না আপনি বলছিলেন যে সবাইকে যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরকম না, সবাইকে, হ্যাঁ সেটা তো স্যার, এই ক্ষতিগ্রস্ত সবাই হতেছে। এখন সবাইকে ব্ল্যাক ম্যাজিক করে? সবাইকে তো কালো জাদু করে এইভাবে নষ্ট করে না। এইটার জন্য আমি নিজেই দায়ী। আমি যদি ইবাদত বন্দেগী করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সব দিকে রহমত বরকত দান করবে। ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্টোরিতে যাব। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি রাসেল ভাই, আপনাকে অনেক থ্যাঙ্কস দিই। আমি সাকিব, আই এম কাম ফ্রম সাভার সিটি ইউনিভার্সিটি মকবুল হোসেন হল।
তো ডিরেক্টলি আমি আমার স্টুডিওতে চলে যাচ্ছি। তো আজকে আমি যে স্টোরিটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে একজন ডক্টরের কাছ থেকে শোনা। তো তিনি বাংলাদেশের নামকরা একটা মেডিকেল কলেজ থেকে তিনি তার পড়াশোনা শেষ করে তিনি মালয়েশিয়াতে অ্যাপ্লাই করেন একটা জবের জন্য। তো তাকে মালয়েশিয়ার একটা প্রাইভেট হসপিটাল থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় মালয়েশিয়াতে জবের জন্য। তো তারপর তিনি যখন মালয়েশিয়া চলে যান তো দেখা যাচ্ছে যে তাকে ওই হসপিটাল থেকে একটা কোয়ার্টারে থাকতে দেওয়া হয়। তো আমি কোয়ার্টারটা বর্ণনা দিয়ে রাখি যে কোয়ার্টারটা এরকম ছিল যে একটা সুবিশাল আবাসিক এলাকার মধ্যে মাত্র 3টা ফ্ল্যাটই ছিল। তো ওনাকে ফ্ল্যাটটাতে ওনাকে দেয়া হয় থাকার জন্য। তো উনি ফার্স্ট টাইম যখন উনি ওখানে থাকা শুরু করেন তো দেখা গেল যে যখন উনি রুমে প্রবেশ করেন তো উনি রুমের এনভায়রনমেন্টটা এরকম উনি ফিল করতে পারেন যে অনেক দিন হয়তো বা এই রুমে কেউ থাকে না। তো এইরকম একটা এনভায়রনমেন্ট ছিল। তো তারপরে তিনি সেই রাতে তার সবকিছু উনি মানে গোছানো শেষ করে তারপর উনি সেদিনের মতো রাতে শুয়ে পড়েন। তো এক সপ্তাহ ওনার সব এনভায়রনমেন্টটা নর্মাল ছিল। তো দেন যেটা হয় যে এক রাতে তিনি শুয়েছিলেন মেবি 3টা থেকে 3:30টার মধ্যে। তো তার জানালার মধ্যে মানে ঠক ঠক একটা কেউ জানি জানালার ওপাশ থেকে আওয়াজ করছিল। তো উনি তখন ভাবেন যে আমাকে যদি সিকিউরিটি গার্ড যদি আমাকে ডাকে তাহলে তো উনি অবশ্যই আমার গেটে নক করবে। তো উনি জানালায় কেন নক করতেছে? তো তারপর উনি কিছু না ভেবে জানালাটা যখন উনি ওপেন করেন তো ওপেন করার পর দেখেন যে জানালার ওপাশটাতে একটা হচ্ছে মানে ধোঁয়াশা টাইপের। তো উনি ভাবলেন যে মালয়েশিয়াতে এই সময় কুয়াশা শীত। তো উনি ওটা ভাবলেন যে হয়তো বা শেষ রাতে একটু কুয়াশা পড়তেই পারে। তো তারপর উনি যেটা করেন যে জানালা যখন উনি বন্ধ করে দিবেন তো তাৎক্ষণিক তার একটা চোখে একটা জিনিস ধরা পড়ে। সেটা হচ্ছে যে একটা শ্যাডোটা এরকম ছিল যে একটা মেয়ের অবয়ব যে ক্রস করছে, জানালার এই পাশ থেকে একবার যাচ্ছে আবার ও পাশে একবার যাচ্ছে। তো তারপর উনি ভয় পেয়ে জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দেয়। তো তারপরের দিন উনি সকালে ওনার কর্মস্থলে চলে যান। তারপর ওনার কর্ম শেষ করে আবার উনি যখন ব্যাক করেন বাসাতে ব্যাক করে তো ব্যাক করে উনি যেটা দেখেন যে ওনার মেঝেতে অসংখ্য পায়ের ছাপ ছিল। তো ছাপগুলা এরকমই ছিল যে অনেক লম্বাটে ছিল। তো উনি দেখার ট্রাই করেন যে ছাপ এরকমই ছিল যে আহ গোড়ালি কোন দিকে আর and হচ্ছে যে ওনার পায়ের নখ কোন দিকে উনি এটা ফাইন্ড আউট করতে পারছেন না। তো তারপরে উনি আবার পরিষ্কার করে আবার সেদিনের মতো শুয়ে পড়েন। তারপরের দিনে আরেক দিনের অনেকটা আমাকে একটা রাতের ঘটনা বলেন, যেটা হচ্ছে যে উনি রাতে মেবি 12টার একটা দিক হবে। তো হঠাৎ করে ওনার দরজায় নক শুনতে পান। তো তারপর উনি যখন দরজাটা ওপেন করেন তো দেখতে পারেন যে 60 থেকে 70 বছরের একটি বৃদ্ধা দাঁড়িয়ে আছে। তো তারপর ওনাকে রিকোয়েস্ট করেন যে আমাকে এক গ্লাস পানি দেওয়ার জন্য। তারপর উনি বলেন ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি পানি নিয়ে আসতেছি। তারপর উনি যখন বেসিনে যান পানি নিয়ে আসার জন্য তো তারপর উনি দেখা যায় যে 1 মিনিটেরও কম সময় উনি ওখানে পানি নেওয়ার জন্য উনি ব্যয় করেন। তারপর যখন উনি চলে আসেন তো চলে এসে দেখেন যে বৃদ্ধাটা ওখানে নাই। তো না থাকায় উনি আবার গেটে চলে যান সিকিউরিটির কাছে, ওনাকে বলেন যে এখন একটু আগে একটি বৃদ্ধা আসছিল তো উনি কোথায় গেল। তো সিকিউরিটি যেটা ওনাকে ইনফর্ম করে যে কোনো বৃদ্ধা এখানে আসেনি, তো আপনি হয়তো বা আপনার হ্যালুসিনেশন হয়েছে। তারপর উনি মিলাতে পারছেন না যে একটা মানুষকে আমি দেখলাম যে সে আমার সামনে আসলো পানির জন্য রিকোয়েস্ট করলো, অলমোস্ট আমি 1 মিনিট এক্সপ্লেন করছি পানিটা নিয়ে আসার জন্য, তো এত দ্রুত উনি যাবে কোথায়। তো তারপরে সেদিন রাতে উনি ঘুমিয়ে পড়ে। তো সকালে উনি আবার চলে যান হসপিটালে। তো এখন যে ঘটনাটা উনি আমাকে বলেন যে এটা আমার শোনা একটা সবচেয়ে হরেবল একটা স্টোরি যে আমি কখনো এই ধরনের ঘটনা শুনে রাসেল ভাই। সেটা হচ্ছে যে উনি যে একাই যে রুমটায় থাকতেন তো পাশের রুমগুলা কেউ তখনও শিফট করেনি। তো একটা নাইটে উনি যেটা ফিল করেন যে আশেপাশে কেউ যেন অনেক কথা বলছে, লাইক যে রুমে 10-12 জন যদি একসাথে কথা বলে যে একটা সাউন্ড হয় গম গম আওয়াজ, তো সেটা উনি ফিল করতে পারেন। তো তারপর উনি অনেক চেষ্টা করেন যে আসলে রুমে কি আছে, তো উনি না কোনো কিছু না দেখতে পারেন। তারপর উনি ভয়ে রুমে চলে আসেন। তো এট দ্য টাইম আরেকদিন যেটা হয় সেটা হচ্ছে যে উনি রুমেই ছিলেন তো রাতে। তো তারপর ওনার রুমে অসংখ্য আওয়াজ শুনতে পাচ্ছেন যে দরজার মধ্যে কেউ টোকা দিচ্ছে অসংখ্য, যে তাকে ডাকতেছে যে বাইরে আসো বা দরজাটা ওপেন করো এরকম। তো উনি একটু দরজার ফাঁক দিয়ে যেটা দেখতে পারেন সেটা হচ্ছে যে
অনেকগুলো শ্যাডো টাইপের অবয়ব যে দৌড়াদৌড়ি করতেছে, একে অপরের সাথে খেলছে, তো এই টাইপের ছিল। তো উনি তখন যেটা অনেক ভয় পান, তো তারপর সিকিউরিটি গার্ডকে উনি ফোন দিয়ে ট্রাই করেন, বাট ফোনটা উনি রিসিভ তো করেন, তো দেখা যাচ্ছে যে ওনার কথা কেউ শুনতে পাচ্ছে না, বাট উনি ওপাশ থেকে যে সিকিউরিটি গার্ড হ্যালো হ্যালো বলছে সেটা উনি শুনতে পাচ্ছেন। তো তারপর তিনি উপায় না পেয়ে আবার তিনি তার হসপিটালে ফোন দিয়ে ট্রাই করেন, তো ওখানে ফোন চলে যায়, বাট ওখান থেকেও হ্যালো হ্যালো করছে, বাট উনি শুনতে পাচ্ছেন না। তো তারপর উনি যখন ওনার দরজার মধ্যে তীব্র যখন আওয়াজ শুনতে পারেন, তো উনি যখন না নিতে পারেন উনি সেন্সলেস হয়ে যান। তো তারপর সকালে ওনাকে কর্মস্থলে না দেখতে পেরে ওনার যে হসপিটাল কর্তৃপক্ষ বারবার ওনাকে ফোন দিচ্ছিল, তো উনি যখন ফোন রিসিভ না করে তখন উনি সিকিউরিটি গার্ডকে ইনফর্ম করে দেখেন উনি কেন ফোন রিসিভ করছে না। তারপর উনি যে এসে দেখেন যে তার দরজাটা ভিতর থেকে লক করা ছিল, তারপর ওনাকে দরজার ভেঙে যখন ভিতরে যায় দেখে সেন্সলেস অবস্থায় পায়। তো তারপর ওনাকে হসপিটালে নিয়ে আসছে, তো উনি জ্ঞান আসার পর সব ঘটনা সবাইকে খুলে বলে। তো পরে উনি যখন হসপিটাল কর্তৃপক্ষকে বলে যদি এটার আসল রহস্য আমাকে না বলেন তাহলে আমি জব ছেড়ে দিতে বাধ্য হব, তখন ওনাকে যেটা ওনার একটা কলিগ বলেন যে ওটা হচ্ছে ওনাদের হসপিটালের একটি পরিত্যক্ত মর্গ ছিল। তো মর্গটা তারা ইউজ করতে ভাবে রাসেল ভাই, যেটা হচ্ছে যে যে বেওয়ারিশ লাশ আসতো, তো ওগুলা ওরা কি করতো যে ওখানে কঙ্কাল তৈরি করতো, কঙ্কাল তৈরি করতে করে বিভিন্ন দেশে তারা অনেক টাকায় সেল করতো। তো তারপরে দেখা যাচ্ছে যে আবার ওরা বিভিন্ন হসপিটাল থেকে লাশ কালেক্ট করে নিয়ে আসতো, নিয়ে এসে তারা কঙ্কাল বানাইতো। তো এই ছিল আমার ঘটনা। আর সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। তো এই ছিল ঘটনা। আমরা একটু ফেসবুকে যাই এবং আমাদের নূর আমিন আমাদের রেডিও ফুটের যে পেজটা রয়েছে সেই পেজে লিখছেন ইয়ারফোন কাছে না থাকায় তিনি শুনতে পাচ্ছেন না। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মধু সঞ্চিতা, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মধু সঞ্চিতা, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এইচ শুভ, এছাড়াও সারবাদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আদর্শ জীবন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুফুদেব, এছাড়াও শাহজাদা শাহিন আমাদের সঙ্গে আছেন টাঙ্গাইল থেকে, এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এছাড়াও আছেন ফারুক হোসেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাসেল হোসেন, ইঞ্জিনিয়ার এস কে ফরিদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি আতাউর রহমান, এছাড়াও গাজীপুর থেকে আমাদের সাথে আছেন সোহাগ, আফসানা মিমি আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন মৌ রহমান, নাইস স্টোরি তিনি লিখেছেন, অমিত আবু বিন আনু আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও নূর সিদ্দিক, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আরজে জাকির হোসেন, বরিশাল থেকে শুনছেন তিনি, এমডি রেজাউল ইসলাম তিনি আছেন আমাদের সঙ্গে নাতুয়াপাড়া চর থেকে শুনছেন, এছাড়াও তানভীর মেহরাব খান আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তিনি বলছেন যে আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হিসেবে আমরা মাঝে মাঝে প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি বা আচ্ছা ভূতের কোনো কিছু পড়লে আচ্ছা আপনার প্রশ্নটা আসলে আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি ধরনের প্রশ্ন করছেন। আমাদের সঙ্গে আছে দেখতে পাচ্ছি এছাড়াও মেহেদি আফজাল, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুরসালিন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন তাহমিনা আক্তার রূপা, অনেকদিন পর শুনছেন, ওয়েলকাম ব্যাক। নতুন দিগন্ত অনেক আগ্রহ করে SMS করেছেন, লিখেছেন, প্লিজ অবশ্যই পড়বেন, পড়ে ফেললাম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও সাইফ ইসলাম, এছাড়াও এবং তিনি ছাদে শুয়ে লাউড স্পিকারে শুনছেন। খান মাহমুদ আমাদের সঙ্গে আছেন এম রাকিব উদ্দিন আকাশ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নুসরাত হ্যাপি, উত্তরা থেকে শুনছেন তিনি। আহমেদ ইশতিয়াক আমাদের সঙ্গে আছেন, পুরো ফ্লোরে একা, তিনি ছবি দিয়েছেন আমাদেরকে যে শুনছেন সেটার ছবি। তারেক আজিজ বাবু তিনি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি হচ্ছে আমার গ্রামের বাড়ি ভোলা জেলা দৌলতখানায়, আমার নানা বাড়ি। আচ্ছা এই সব কাহিনী আমি কিছু বলতে, আচ্ছা তিনি কোথায় দাদা বাড়ি নানা বাড়ি বলে তারপরে বলছেন কিছু কাহিনী বলতে চান। আশা করছি যে আপনি বলার সুযোগ পাবেন এবং আমাদেরকে ঘটনা লিখে পাঠিয়ে দেন। আচ্ছা ভাই, ব্ল্যাক ম্যাজিক কি সত্যি হয়? ব্ল্যাক ম্যাজিক, আপনি যদি ইসলাম বিশ্বাস করেন তাহলে ইসলামে আমি যতদূর জানি যে ব্ল্যাক ম্যাজিকের কথা উল্লেখ আছে, নাই নাকি আছে? নাই। আচ্ছা তাহলে নাই, এখন ঠিক জানি না। তবে তবে জিনিসটা হচ্ছে যে জিন তো আছে, আর জিন দ্বারা মনে হয় ব্ল্যাক ম্যাজিক করানো যায়, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। তারপরেও যারা বেশি জানেন আমার চাইলে তারা ভালো বলতে পারবেন এই ব্যাপারটা।
এখন ব্ল্যাক ম্যাজিক সত্যি হয় কিনা এইটা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে বলবো যে অনেকে ক্ষতিগ্রস্ত হন, তো এটুকু জানি, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হন। তো যাই হোক, আমরা একটা ছোট বিরতি যাই, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। অ্যান্ড আমাদের আরো একজন অতিথি আছেন, তার ঘটনা শুনবো আমরা। আমাদের সঙ্গে থাকুন। ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ইঞ্জিনিয়ার Yes, the night comes alive with গ্রামীণ ফোন শুনছেন সবসময় রেডিও ফুটেজ পয়েন্ট ও FM। আমি রাস্তাল আছি এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের ফুর্তির যে আমাদের যে ভূতনাথ যে পেজটা রয়েছে সেখানে দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। শান্ত রয় লিখেছেন ওই স্টোরিগুলো অনেক ভালো ছিল। নিলয় মৃধা আমাদের লিখেছেন আই এম বিগেস্ট ফ্যান অফ ভূতনাথ। রাকিবুল হাসান মুরাদ অ্যাপ দিয়ে শুনছেন, ছবি আপ করেছেন। নাজিব হাসান নাহিদ তারা শুনছেন এবং ছবি আপ করেছেন। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি ইটস জুবায়ের লিখেছেন আই লাভ ইউ ভূতনাথ। আমাদেরকে SB তারেক লিখেছেন আমি আছি রাসেল ভাই পম্পসেলাট। সাফওয়ান সামি আমাদের সঙ্গে আছেন। তামান্না ইসলাম মৌ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লিটন আহমেদ। এছাড়াও সাফওয়ান কামরুল হাসান রিপন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন স্বাক্ষর আলম, নাটোর থেকে শুনছেন তিনি। এছাড়াও MD মুসাদ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছে দেখতে পাচ্ছি বাপ্পি ভূষণ। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি MD নীরব হোসেন, MD মুনিম হাওলাদার, MD শাহজাহান মোল্লা, MD নাওশাদ। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফাহাদ হোসেন, হৃদয় খান, হৃদয় পারভেজ, অভি, মনিকা পারভিন, প্রিয়া সহ আরো অনেকে। তো যারা আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো আমাদের শেষ স্টোরিতে, আমাদের শেষ গেস্টের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি পুরান ঢাকা থেকে এসেছেন সেটা আমরা জানি, এবং পুরান ঢাকার কিছু স্টোরি, যে স্টোরিগুলো হয়তো অনেকদিন আগে আমি একবার শুনেছিলাম। আপনারা যারা নতুন জয়েন করেছেন তারা অনেক মজা পাবেন। বেশ কিছু ফ্যাক্ট বলবেন পুরান ঢাকার। শুনেছি সবার আগে নাম। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ শিবলি আহমেদ, পুরান ঢাকার মিলওয়ারেক আলমগঞ্জ থেকে বলছি। তো আমি আজকে যে ঘটনাগুলো শেয়ার করব সেটা আমার এলাকার গলির পার্টিকুলার একটা স্থানের বিভিন্ন বিভিন্ন ইনসিডেন্ট ঘটছে, সেগুলো নিয়ে ছোট ছোট কিছু ঘটনা। যেমন প্রথম ঘটনাটা বলি, তা আমার এক এলাকার বড় ভাইয়ের সাথে ঘটা, নিজাম ভাই। তো উনি একদিন তার ফ্যামিলির সাথে ঝগড়া হয় এবং তিনি প্রায় সময় গলিতে হাঁটাহাঁটি করতেন রাত্রেবেলা, সেটা তার অভ্যাস ছিল। তো ঝগড়া হওয়ার ফলে তিনি আর বাসায় যায় না, তো রাত্রেবেলা গলিতে হাঁটাহাঁটি করে। তো তার সাথে কিছু কুকুর ছিল যেগুলো সে পালতো, তো সেই কুকুরগুলো নিয়ে সে রাত্রে হাঁটাহাঁটি করতো। তো হঠাৎ হাঁটতে হাঁটতে এক পর্যায়ে কুকুরগুলো কেমন যেন আওয়াজ করতেছে এবং তার নখগুলো দিয়ে মাটিতে মানে খামচি দিতেছে। তিনি এই জিনিসটা দেখে খুব অবাক হয় যে হঠাৎ করে এমন কেন করতেছে। তো কুকুরগুলো কোনোভাবেই আগাইতেছে না, জাস্ট এক জায়গায় স্টিল থেকে খামচি দিতেছে। তো তিনি ঘটনা দেখার পরও কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি আরো 2টা স্টেপ নেয়, একটু আগে যায়। তো আগে গিয়ে আরেকটা কথা বলে রাখা ভালো যে সামনে একটা এলাকা ভিত্তিক একটা ডাস্টবিন ছিল, ডাস্টবিনের সাথে একটা কল, সেটা আমাদের এলাকা যারা আছে তারা অনেকেই খুব ভালো করে চিনবে। তো সেখানে তার নজর পড়ে। তো সেখানে সে দেখে যে একটা অবয়বের মতো তার শরীরে মাথা থেকে পা পর্যন্ত লোমশ এবং যে মাছের আঁশ যুক্ত এরকম টাইপের একটা মাছের আঁশ, যে একজন হিউম্যান বডির ভিতরে যে মানে আঁশগুলো যদি দিয়ে দেওয়া হয় যেমন বিভৎস দেখাবে, তো সেই রকম একটা অবয়ব তার সামনে। সে কোনো কিছু বুঝে উঠতে পারলো না যে এটা কি দেখতেছে এবং কি হইতেছে। তো তিনি স্ট্যান্ড হয়ে দাঁড়ায় আছে এবং দেখতেছে, এবং সে দেখলো তখন সেই অবয়বটা ডাস্টবিন থেকে মানে ময়লা নিচের থেকে উপরে তুলতেছে, উপর থেকে মানে মেশানোর মতো একটা কিছু করতেছে এবং মাঝে মাঝে তার থেকে কি যেন বের করে খাইতেছে। তো এই জিনিসগুলো দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তো সাথে সাথে সে দৌড় দেয় এবং দৌড় দেওয়ার এক পর্যায়ে কুকুরগুলো তার সাথে দৌড় দেয় এবং কুকুরগুলো তার ক্রস করে আগে চলে যায়। তো যখন কুকুরগুলো আগে চলে যায় সে খুব বেশি ভয় পেয়ে যায়, আর তার সে ফিল করতে থাকে তার পিছনে হয়তো বা কোন একটা এনার্জি দৌড়াইতেছে এবং তারে হয়তো এক্ষুনি এই মুহূর্তে তাকে ধরে ফেলবে। তো এরকম তারপরে সে কোনোভাবে দৌড়ে বাসায় যায়। অনেক গেটের বাইরাবাড়ির পর গেট খোলা হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তো এই একটা ঘটনা। আর এই একই
প্লেসের আরেকটা ইনসিডেন্ট, সেটা আমার আরেক বড় ভাইয়ের সাথে ঘটা, রাজীব ভাইয়ের সাথে। তো উনি রাত্রেবেলা প্রায় 2টা-3টার দিকে কাজ থেকে ফিরতো প্রায় সময়। তো উনি একদিন আসার সময় ওই ডাস্টবিনের পাশে যে কলের কথাটা উল্লেখ করছিলাম, তো ওইখানে দূর থেকেই দেখে যে ওইখান থেকে মানে পানি পড়ার শব্দ, পানি পড়তেছে এরকম। আর ডাস্টবিনটার পাশে যেহেতু কল, তো ডাস্টবিনটার জন্য সম্পূর্ণ দেখা যেতেছে না যে কে গোসল করতেছে। তো উনি দূর থেকেই দেখতেছে যে কেউ একজন গোসল করতেছে। তিনি ভাবছে হইতেও পারে গাড়ি টাড়ি কোনো লেবার টেবার হইতে পারে যে রাত্রেবেলা গোসল করতেছে, গাড়ি টাড়ি নিয়ে বের হইব। তো তিনি আস্তে আস্তে আগাইতে থাকে। আগানোর ফলে যখন ডাস্টবিনের কাছাকাছি চলে আসে, তো তার কাপড়ে কিছু পানির ছিটা লাগে। তো সে একটু বিরক্ত হয়, 2 স্টেপ আগে চলে যায়, তারপর সে বিরক্ত হয় যে গোসল করতেছে ঠিক আছে, এই জন্য কি মানুষজন কিভাবে ভিজাই দেওয়াটা ঠিক। তো সে পিছনে তাকায় দেখার জন্য বা তাকে কিছু বলার জন্য, যেভাবে কেন সে ভিজাই দিল, এভাবে কেন গোসল করতেছে। তো বিষয় দেখার পর সে অবাক হয়ে গেল যে পানি থেকেই পড়তেছে, অঝরে পানি পড়তেছে। একজন মানুষ যেভাবে গোসল করলে ওপর থেকে যেভাবে পানি বর্ষায়, সেভাবেই সেম টু সেম হইতেছে, বাট সেখানে কেউ নেই। তো তিনি মারাত্মক রকম ভয় পেয়ে যায়, সে সেখান থেকে তৎক্ষণাৎ চলে যায়, এখানে আর এক মুহূর্ত থাকে না। আর আরেকটা লাস্ট যে ইনসিডেন্টটা, সেটা হইতেছে ওই প্লেসটা থেকে একটু সামনে মাটিয়াপুল বলি, যেখানে আমার এলাকাবাসী অনেকেই চিনবে। তো এখানে আমরা যে পুরান ঢাকার মাটির পাত্রগুলা যে থাকে, আমরা খোড়া বলি, তো খোড়া তৈরি করা হয় এবং ওইখানে স্টক করা হয়। আর এর অপোজিট সাইডে একটা হোটেল ছিল, ভাতের হোটেল। তো ওইখানে ওই সময় বিশ্বকাপ খেলা চলছিল। তো বিরতির সময় বড় ভাইয়ারা সবাই মিলে আর কি নদীর পাড়ের দিকে ঘুরতে যাবে এরকম একটা প্ল্যান করছে, যে চল বিরতি যখন হয়েছে আমরা একটু ঘুরে আসি। তো হঠাৎ যাওয়ার পর দেখলো যে ওই মাটিয়াপোলের ওইখানে অটোমেটিকলি ভাসমান অবস্থায় ওই খোড়াগুলা উড়ে এপাশের খোড়াগুলা ওই পাশে যেতেছে, আর ওই হোটেলের মগ, তারপরে বাসন কোসন যেগুলো আছে সেগুলো ওইখান থেকে এখানে মানে পালা বদল হইতেছে, সব ভাসমান অবস্থায় শূন্যে ভাসতেছে। মানে মনে হইতেছে যে কেউ এখান থেকে ওখানে ছুঁড়ে ফেলতেছে, আর ওইখান থেকে এখানে আবার ওই আসবাবপত্র গুলা জগ গুলা এখানে ছুঁড়ে ফেলতেছে। তো এই জিনিসটা দেখে সবাই খুবই অবাক হয়। এবং প্রথম অবস্থায় তারা কিছুক্ষণ তাকায় দেখতে থাকে যে আসলে এক্স্যাক্টলি কি ঘটতেছে। তো পরবর্তীতে তারা আর কি এই জিনিসটা দেখার পরে ওখান থেকে চলে আসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে ফাহিম আছেন আমাদের সঙ্গে, এবং তিনি লিখেছেন হ্যালো ভাইয়া। আপনার থেকে শুনছি আসিক চৌধুরী আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন, আমাদের সঙ্গে আছেন আলামিন টঙ্গী থেকে, মিশু যশোর থেকে আমাদের সঙ্গে আছেন, নোমান তালহা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন রনি ফুলবাগ থেকে, সাগর তমা এবং অর্পণ বরিশাল থেকে আছেন, তসবীর আমাদের সঙ্গে আছেন জেলোর ময়মনসিং থেকে, রবিন ময়মনসিং থেকে আছেন, 2 ফ্রেন্ড একসাথে শুনছেন, মেহেদি আছেন, অ্যাডভোকেট জাকারিয়া আমাদের সঙ্গে আছেন, রিজওয়ান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন হাবিব ঢাকা থেকে, মাহি আমাদের সঙ্গে আছেন, আজকে কাহিনীগুলো ভালো ছিল লিখেছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি। এছাড়াও খুলনা থেকে শিশির তসলিম আবারও লিখেছেন, এবং আমাদেরকে লিখেছেন যে তিনি লিখেছেন ভূত বলতে পৃথিবীতে কিছু আছে। হাসান খান আমাদের সাথে বিশ্বনাথ সিলেট থেকে লিখেছেন, পাভেল আমাদের সাথে পাভেল এবং রিফাত আমাদের সাথে ময়মনসিং থেকে আছেন, রিয়াদ আমাদের সাথে খুলনা থেকে আছেন, তশফিক আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন এমডি মাসুদুর রহমান। এছাড়াও হাসান খান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন খুলনা থেকে, আমাদের সঙ্গে রয়েছেন বাঁধন বগুড়া থেকে, জিনিয়া আমাদের সঙ্গে রয়েছেন মিরপুর 6 থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও ফখরুদ্দিন, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে ফখরুদ্দিন মাওয়া থেকে, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন শেখ রুবেল, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন বুলবুল তেজগাঁও থেকে, এছাড়া আমাদের সঙ্গে জিহাদ আছেন, আমাদের সঙ্গে মাহি আছেন, আমাদের সঙ্গে সাদিয়া আছেন চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে, এছাড়া আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, বাঁধন আছেন বগুড়া থেকে। তো যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলেন এবং যারা আমাদের সাথে পুরো সময়টা এনজয় করলেন, আমাদের অনেক ভালো লাগলো আপনাদের সাথে এই ঘটনাগুলো শেয়ার করতে পেরে। তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমরা আবারও যাবার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটা। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radio.fm। এইখানে আপনি নাম, ঠিকানা এবং অ্যাড্রেস সহ আপনার জানা যে সবচেয়ে সেরা ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনার চারপাশের মানুষের ঘটনা আপনি কালেক্ট করে অডিও ক্লিপ করে পাঠাতে পারেন, বা সেটা আপনি আমাকে লিখে পাঠাতে পারেন। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি ঘটনা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা আপনাদের ঘটনার অপেক্ষায় রইলাম।
আগামী সপ্তাহে আবারও কথা হবে নতুন অতিথি নিয়ে, ইনশাল্লাহ ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।